আসসালামু আলাইকুম। তোমরা যারা ক্লাসটা আজকে পার্টিসিপেট করছো, দেখো সবাই কি স্ক্রিনটা ঠিক মতো দেখতে পারতেছো কিনা? ওকে, নাজিফা সুরাইয়া বলছে যে ক্লিয়ার। থ্যাংক ইউ ভাইয়া। জুমের মধ্যে অনেকে কানেক্টেড আছো, আর হচ্ছে ফেসবুকে এইচ গ্রুপে এটা ক্লাসটা লাইভ হচ্ছে, আর হচ্ছে এটা পরবর্তীতে এফ গ্রুপেও আপলোড দিয়ে দেওয়া হবে। আচ্ছা, যদি ভয়েসটা ক্লিয়ার থাকে তাহলে আমরা সামনের দিকে আগাই। আজকে আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনে আছে আমাদের টিচার ইন্তেসার আজমাইন। ও হচ্ছে তোমার যদি কোনো কোশ্চেন থাকে, আমি যদি সেটা হয়তোবা খেয়াল না করি তাহলে ও সেটা অ্যান্সার দিয়ে দিবে। আর যেটা আমার চোখে পড়বে আমি অবশ্যই চেষ্টা করবো সাথে সাথে যাতে অ্যান্সার দিয়ে দিতে পারি। এছাড়া প্রবলেম থাকলে তোমরা ক্লাস শেষেও সেটা প্রবলেমটা বলতে পারো আমাকে। আমি যতটুকু আমার নলেজ আছে আমি চেষ্টা করবো সর্বোচ্চ পরিমাণে তোমাদেরকে অ্যান্সার গুলা দেওয়ার জন্য। তো এখানে দেখো যে একটা পেজ, আমি এটা আসলে যেটা করছি যে আমাদের এইচএসসি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে অনেকগুলা পিএইচ আছে, যে পিএইচ গুলো আমরা যদি পড়তে চাই, যাদের মেধা ধারণ ক্ষমতা ভালো আছে তারা চাইলে আমরা এটা পড়তে পারি। এবং এই পিএইচ গুলোকে আমি হচ্ছে একসাথে করে লিখছি। তো আমি একসাথে পিএইচ গুলোকে ছোট থেকে বড় দিকে ক্রমান্বয়ে সাজিয়ে লিখছি। তোমরা চাইলে এভাবে করে পড়তে পারো। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু মোটামুটি এইচএসসি এর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এটা সিরিয়ালি পড়ার চেষ্টা করবা, যে ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে পিএইচ এর মানগুলো। যারা ভালো স্টুডেন্ট তারা তো অবশ্যই এটা মিস করা যাবে না, অবশ্যই পড়তে হবে ভালো করে। এরপরে যদি আমরা আসি অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি টপিকটা আগের বছরগুলোতে এইচএসসি এর জন্য ভালো ইম্পর্টেন্ট ছিল। এই বছর এইচএসসি তে অ্যাসিড বৃষ্টি টপিকটা খুব সম্ভবত নাই। এটা অ্যাসিড বৃষ্টি টপিকটা বাদ রাখা হয়েছে। আরেনিয়াস, ব্রনস্টেড, লাউরি, লুইস, এই টপিক গুলো হচ্ছে এবার এইচএসসি জন্য বেশি ইম্পর্টেন্ট এবং এইচএসসি সিলেবাসে আছে। তো যেহেতু আগে যখন এইচএসসি পরীক্ষা ছিল তখন এসিড বৃষ্টি টপিকটা পড়তে হতো। তারপর আমি একটু বলি যে এইচএসসি পরীক্ষার্থীদের এখান থেকে আসলে কি পড়া লাগে। যদি তোমাদের সিলেবাসে, যদিও শর্ট সিলেবাসে এটাকে এখন হোল্ড করে রাখা হয়েছে, তো আগে এখান থেকে পড়া লাগতো হচ্ছে তোমার এই যে পিএইচ এর মানগুলা, যেটা একটু আগে তোমাকে আমি বক্সে দেখালাম। তারপর হচ্ছে এসিড বৃষ্টির জন্য দায়ী কোন এসিডটা, হ্যাঁ এই জিনিসগুলা। তারপর হচ্ছে এই যে এখানে কোন কোন এসিড এসিড বৃষ্টির জন্য দায়ী, 1 2 3, শুধুমাত্র হেডলাইন গুলা এগুলা লাগতো এইচএসসি পরীক্ষার জন্য। তারপর এখানে কিছু পিএইচ আছে, এই পিএইচ গুলো ওই যে আমি আগের পেজে দেখিয়ে দিছি। এই পিএইচ গুলো শুধুমাত্র লাগতো এইচএসসি জন্য। তো এবার যারা একটু বেশি পড়তে চাও তারা এটা পড়বা, আর যারা একটু কম পড়তে চাও তারা এটা অ্যাভয়েড করতে পারো চাই। তবে এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর এখানে এসিড বৃষ্টির প্রতিকার নিয়ে বলছে, এগুলা এখন আর দরকার নেই এইচএসসির জন্য, এগুলো আমরা অ্যাভয়েড করতে পারি এবার। এছাড়াও এখানে এসিড বৃষ্টি নিয়ে কিছু টপিক ছিল যেগুলো আগের বারের জন্য ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, তাহলে আমাদের মেইন টপিক এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে আরেনিয়াসের এসিড ক্ষারক তত্ত্ব। এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট। তো আরেনিয়াসের এসিড ক্ষারক তত্ত্বের মধ্যে, তো এখানে আমরা যেটা দেখবো যে আরেনিয়াসের এসিড কাদেরকে বলা হয়, এসিড বা অম্ল যারা হচ্ছে কিনা হাইড্রোজেন যুক্ত যৌগ। তার মানে অবশ্যই তাদেরকে হাইড্রোজেন যুক্ত থাকতে হবে। দেখো এই যে এখানে HCl, তার মধ্যে হাইড্রোজেন আছে, নাইট্রিক অ্যাসিড হাইড্রোজেন আছে, সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন আছে, তারপর ইথানোয়িক অ্যাসিড হাইড্রোজেন আছে, যা কিনা দান করতে পারবে। ঠিক আছে, শুধু হাইড্রোজেন থাকলেই তো হবে না, সেই হাইড্রোজেনটা দান করার মতো অ্যাবিলিটি থাকতে হবে। তাহলে এরা যদি জলীয় দ্রবণে, মানে এদেরকে যদি তুমি জলীয় দ্রবণে নাও এবং তারা যদি এই প্রোটন দান করে বা হাইড্রোজেন আয়ন দান করে, তাহলে আমরা তাদেরকে বলবো অ্যাসিড। তো আমরা এখানে কিছু এক্সাম্পল দেখতে পারতেছি। এখানে হচ্ছে এরা জলীয় দ্রবণ, পানি দিয়ে বোঝাচ্ছে যে জলীয় দ্রবণে আছে। জলীয় দ্রবণে দেখো ওরা বিয়োজিত হচ্ছে, কিভাবে বিয়োজিত হচ্ছে, হাইড্রোজেন আয়নে এবং পরে অন্য আরেকটা আয়নে, একটা ধনাত্মক আয়ন যেটা কিনা হাইড্রোজেন আয়ন, আর একটা ঋণাত্মক অংশ আমরা দেখতে পারতেছি। তাহলে এটাই হচ্ছে আরেনিয়াসের অ্যাসিড। আহ তো আমরা এখানে দেখি যে আরএনএস এর গুলা যদি এটা হয়, এখন আরএনএস এর ক্ষারক গুলা কি। তো আরএনএস এর ক্ষারক গুলার ক্ষেত্রে বলতেছে যে যারা কিনা জলীয় দ্রবণে, দেখো জলীয় দ্রবণ কথাটা আগেও ছিল, আবার জলীয় দ্রবণ কথাটা এখানেও আছে। তার মানে কেউ কিন্তু সরাসরি হাইড্রোজেন বা হাইড্রোক্সিল আয়ন দান করতেছে না, সরাসরি দান করতেছে না, বরং হচ্ছে জলীয় দ্রবণে গিয়ে তারা বিয়োজিত হচ্ছে। তার মানে এখানে বিয়োজিত হওয়া নিয়ে একটা কথা কিন্তু চলে আসে। তাহলে এই জিনিসটা একটু আমাদের খেয়াল রাখতে হবে যে ওরা কি করে, জলীয় দ্রবণে কি দান করে, হাইড্রোক্সিল আয়ন দান করে। তাহলে দুইটার মধ্যে কিন্তু দান করা কথাটা কমন, হাইড্রোজেন আয়ন দান বা হাইড্রোক্সিল আয়ন দান কেউ কিন্তু গ্রহণ করতেছে না। এই কথাগুলো খেয়াল রাখতে হবে। দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে হাইড্রোক্সিল আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে হাইড্রোক্সিল আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে হাইড্রোক্সিল আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে হাইড্রোক্সিল আছে। তাহলে এরা প্রত্যেকেই কি একটা ক্ষারক, কেন? কারণ এরা প্রত্যেকেই হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে। তাহলে খুব সহজে আমাদের এগুলা পড়া হয়ে গেছে। আর এনএসির অ্যাসিড ক্ষারক খুবই সহজ। তো আমরা এটা এইচএসসি এর জন্য ভালো করে পড়বো, কিন্তু
এটা থেকে এমসিকিউ আসবে। রিটেন আরএনএস অ্যাসিড ক্ষারক তত্ত্ব ওইভাবে না দিয়ে তোমাকে হয়তোবা আহ, বলতে পারে যে কোনো একটা পাত্রের মধ্যে কোনো একটা এসিড দিয়ে বলতে পারে যে সে মনে করো ধরো এইভাবে বললো যে HCl, একটা পাত্রের মধ্যে HCl আছে, এখন তোমাকে কোনো একটা উদ্দীপক দিয়ে হয়তোবা বললো যে HCl সে একই সাথে আরএনএস অ্যাসিড এবং সে একই সাথে ব্রনস্টেড লাউরি অ্যাসিড, এটা প্রমাণ করো। হ্যাঁ, তাহলে এটা হয়তোবা বলতে পারে, তখন তোমাকে এটা ভেঙে দেখাইতে হবে যে HCl বিয়োজিত হয় কি হয়, একটা হাইড্রোজেন আয়ন পাওয়া যায়। তাহলে আবার এটা যে ব্রনস্টেড লাউরি অ্যাসিড সেটা প্রমাণটা আমরা একটু পরে দেখতেছি। এখন দেখো আমরা এখান থেকে শর্টকাট যেটা মনে রাখবো, শর্টকাটটা হচ্ছে জলীয় দ্রবণ কথাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, জল। তাহলে জলীয় দ্রবণ মানে কি জল, তাহলে জলীয় মানে কিন্তু দেখো আমরা বলি অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে জলীয়। এবং আরেনিয়াস, এই আরেনিয়াস লিখতে গেলে কি লাগে, আরেনিয়াসের মধ্যে আস আছে, দেখো আস, আরেনিয়াস অ্যাকুয়াস, আস আস, তাই না? তাহলে জলীয় মানে অ্যাকুয়াস আরেনিয়াস, তার মানে আরেনিয়াসের তত্ত্বটা কার জন্য প্রযোজ্য, জলীয় দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, জলকে ভাঙলে কি পাওয়া যায়, জলকে ভাঙলে পাওয়া যায় হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন। তাহলে আমার এটা মনে থাকবে না যে অ্যাকুয়াস মানে জলীয়, আর জলকে ভাঙলে পাওয়া যায় হাইড্রোজেন আর হাইড্রোক্সিল, অর্থাৎ হাইড্রোজেন আয়ন দান করলে এসিড, হাইড্রোক্সিল আয়ন দান করলে ক্ষার। শেষ। আরেনিয়াস থেকে আমাদের এইটুকুই পড়তে হবে, এর বেশি দরকার নেই। তবে এখানে কিছু সাফল্যের কথা বলছে, যে আরএনএস তত্ত্বের কিছু সাফল্য, যারা পড়তে চাও আর একটু বেশি তারা দেখতে পারো এটা। সেটা বলতেছে যে আরএনএস এর তত্ত্বটা কার জন্য প্রযোজ্য, শুধুমাত্র জলীয় দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দেখো জলীয় দ্রবণ কথাটা তো আমরা আগে পড়ে আসছি, তারপরে দেখো এখানে আবার আরেকটা কথা বলছে যে জলীয় দ্রবণ, কোন জলীয় দ্রবণে এই তত্ত্বটা ব্যাখ্যা করা যায়। তার মানে এই তত্ত্বটা সবচেয়ে বেশি কার্যকরী হয় কখন, যখন জলীয় দ্রবণ থাকবে, আর ব্যাখ্যা করতে পারবা কখন, যখন জলীয় দ্রবণ থাকবে। তো একই তো কথা হইলো। তাহলে এটা গেল। তারপরে কি বলছে যে এখানে তুমি, এখানে বলতেছে যে আহ অম্লের সাথে ক্ষারের যে প্রশমন বিক্রিয়া, সেই প্রশমন বিক্রিয়া একটা নির্দিষ্ট তাপ পাওয়া যায়, যে তাপের পরিমাণ হচ্ছে 57.34 কিলোজুল পার মোল। এর আগে একটা মাইনাস হবে, আসলে এখানে মাইনাসটা এটা পুরো তাপটাকে বোঝাচ্ছে, মানে এটা আসলে কি ধনাত্মক না ঋণাত্মক সেই তাপটাকে মানে বুঝাচ্ছে, কিন্তু আমার এখানে মাইনাস দেয় নাই, শুধুমাত্র মানটা কত সেই মানটা প্রকাশ করার জন্য মাইনাসটা এখানে আসলে জরুরি না। তো যাই হোক, শুধুমাত্র মানটা হচ্ছে 57.34 কিলোজুল পার মোল, প্রশমন তাপের যে মান। আর যদি বলে যে প্রশমন তাপ কত, প্রশমন তাপ জানতে চাইলে তখন তার আগে একটা মাইনাস উল্লেখ করে আমাদেরকে বলতে হবে যে -57.34 কিলোজুল। তো বলতেছে যে প্রশমন বিক্রিয়া সব ক্ষেত্রেই অ্যাসিড আর ক্ষার দ্রবণে প্রকৃতপক্ষে একই বিক্রিয়া হয়, অর্থাৎ হাইড্রোজেন এবং হাইড্রোক্সিলের সংযোগে পানি উৎপন্ন হয়। তো এটা আসলে এই আরএনএস তত্ত্বের সাফল্যের জন্য এটা খুব বেশি জরুরি কোনো কথা না, কিন্তু আমরা এটা আগে থেকেও জানি, তা আমরা একটু এখান থেকে পড়ে রাখলাম। এরপরের পেজে যদি আমরা আসি তাহলে দেখি এখানে আরো সাফল্যের মধ্যে একটা কথা বলতেছে, দেখো যে অম্ল এবং ক্ষারকের তীব্রতাকে তাদের বিয়োজন ধ্রুবক, বিয়োজন ধ্রুবক কি কে এ এবং কে বি, এর মাধ্যমে ব্যাখ্যা করা যায়। তাহলে ওই যে আমি আগে বলছিলাম, খেয়াল করছো যে অ্যাকুয়াস মানে কি জলীয়, আর জলকে ভাঙলে কি পাওয়া যায়, হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন পাওয়া যায়। তার মানে এখানে আসলে কিন্তু বিয়োজিত হচ্ছে, তুমি এখানে খেয়াল করে দেখো, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও আসলে বিয়োজিত হয়ে এই হাইড্রোজেন আয়ন দান করলো, সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করলো, ইথানোয়িক অ্যাসিড বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করলো। তার মানে এই যে বিয়োজিত হচ্ছে, ক্ষারের ক্ষেত্রেও কিন্তু সেম, ক্ষারও কি করতেছে, হাইড্রোক্সিল আয়ন দান করতেছে। তাহলে এই যে বিয়োজিত হওয়া, সেই বিয়োজিত হওয়াটাকে আমরা প্রকাশ করি হচ্ছে কে এবং কেবি দিয়ে। অ্যাসিডের ক্ষেত্রে আমরা বলি কে এ, বেস বা ক্ষারের ক্ষেত্রে আমরা বলি কেবি। তো এখানে যেটা আছে এটা বিস্তারিত আমরা শিখবো হচ্ছে রাসায়নিক পরিবর্তন টপিক থেকে, এখানে আমাদের দরকার নেই, তাই আমরা এটার মধ্যে বিস্তারিত যাব না। এগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন অংশ থেকে, ঠিক আছে? তাহলে আমরা এই অংশটুকু এত ডিটেলসে যাচ্ছি না আজকে। আমরা শুধু এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবো, এখানে কিছু অ্যাসিডকে বলতেছে যারা কিনা সবল অ্যাসিড, এবং কিছু অ্যাসিডকে বলতেছে যারা কিনা দুর্বল অ্যাসিড। আবার বলতেছে কিছু ক্ষার আছে যারা কিনা সবল ক্ষার, এবং কিছু ক্ষার আছে যারা কিনা দুর্বল ক্ষার। তাহলে আমরা এই জিনিসটা এখন শিখবো যে কারা কারা সবল অ্যাসিড, কারা কারা দুর্বল অ্যাসিড, কারা কারা সবল ক্ষার এবং কারা কারা দুর্বল ক্ষার, এই জিনিসটা আমরা শিখবো। তো আমরা এখান থেকে এইভাবে চিন্তা করতে পারি যে আমাদের দেখো আমি এখানে একটা সবল অ্যাসিড লিখে আছি, সেই সবল অ্যাসিডটা হচ্ছে, এটা সবসময়কার জন্য মুখস্থ রাখতে হবে, HXO4। HXO4 মানে এখানে এক্স বলতে আসলে হ্যালোজেন গুলাকে আমরা বুঝবো। যেমন ধরো HClO4 মানে পারক্লোরিক অ্যাসিড, HBrO4 পার ব্রোমিক অ্যাসিড, HiO4 পার আয়োডিক অ্যাসিড। মূল কথা হচ্ছে ফ্লোরিন বাদে, ফ্লোরিনটা হইতে পারবে না, ঠিক আছে? ফ্লোরিন বাদে যতগুলা পার অ্যাসিড আছে, যেমন ফ্লোরিন বাদে পার ক্লোরিক অ্যাসিড আছে, পার ব্রোমিক অ্যাসিড আছে, পার আয়োডিক অ্যাসিড আছে, তাই না? তাহলে এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো যে এরা হচ্ছে কি সবল অ্যাসিড। তারপরে আবার HX আছে, HX মানে কি, তাহলে HX মানে হচ্ছে এটা তোমার হাইড্রোজেন হ্যালাইড, হাইড্রোজেন হ্যালাইড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড। তাহলে এই যে তুমি যাদেরকে দেখতে পাচ্ছ, খেয়াল করে দেখো এদের মধ্যে কিন্তু আমি ফ্লোরিনটাকে লিখি নাই, অর্থাৎ ফ্লোরিনটা বাদ।
তার মানে ফ্লোরিনের যে হাইড্রোফ্লোরাইড যেটা, এটা আসলে দুর্বল অ্যাসিড, তাহলে ওটা বাদ হবে, ফ্লোরিনের ক্ষেত্রে এটা বাদ। তাহলে আমরা খেয়াল করে দেখি, এখানে আমরা 3টা অ্যাসিড, এখানে 3টা অ্যাসিড, টোটাল 6টা অ্যাসিড শিখলাম, আর এখানে 2টা অ্যাসিড আমি লিখলাম। এই টোটাল 8টা অ্যাসিড হচ্ছে, আমরা মোটামুটি যদি মনে রাখি তাহলে এইচএসসি বা অ্যাডমিশন টেস্ট মধ্যে আমরা কাজ চালাইতে পারবো। তাহলে এইচএসসির জন্য আমাদের এতটুকুই এনাফ, যে এই টোটাল 8টা অ্যাসিডকে আমরা মুখস্থ রাখলাম, পার ক্লোরিক অ্যাসিড, পার ব্রোমিক অ্যাসিড, পার আয়োডিক অ্যাসিড, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড, তারপর নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এরা হচ্ছে সবল অ্যাসিড। তাহলে এখন বাদ বাকি যত অ্যাসিড আছে তারা সবাই দুর্বল অ্যাসিড। যেমন ধরো কেউ যদি আমাকে বলে যে হাইড্রোফ্লোরিক অ্যাসিডটা তাহলে কি, দুর্বল অ্যাসিড। যদি আমাকে বলা হয় যে ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, ইথানোয়িক অ্যাসিড, তাহলে এটা কি, দুর্বল অ্যাসিড। যদি আমাকে বলা হয় হাইড্রোসায়ানিক অ্যাসিড, এটা কি, দুর্বল অ্যাসিড। যদি বলা হয় তুমি কি বলতে পারো, ফসফরিক অ্যাসিড, H3PO4, ফসফরিক অ্যাসিড কি, দুর্বল অ্যাসিড। যদি বলা হয় HNO2, নাইট্রাস অ্যাসিড, এটা কি হবে বলো তো, নাইট্রাস অ্যাসিড কি সবল অ্যাসিড না দুর্বল অ্যাসিড? এতক্ষণ ধরে তো আমরা শিখলাম যে টোটাল 8টা অ্যাসিড আমরা শিখলাম, তাহলে নাইট্রাস অ্যাসিড কি সবল অ্যাসিড না দুর্বল অ্যাসিড হবে? আচ্ছা, ভেরি গুড। তাহলে মোটামুটি সবাই অ্যান্সার করে ফেলতে পারছো যে নাইট্রাস অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড। তাহলে আমাকে লাস্ট এই অ্যান্সারটা বলো তো, তাহলে কার্বনিক অ্যাসিড সে কি হবে, সবল অ্যাসিড না দুর্বল অ্যাসিড? কার্বনিক অ্যাসিডটা কি হবে? কার্বনিক অ্যাসিডটাও, হ্যাঁ, অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো, দুর্বল অ্যাসিড। তাহলে দেখো, যে জিনিসটা আমরা আসলে এইচএসসি তে আমাদের স্যাররা আমাদেরকে যে মানে এত কথাবার্তা গুলা বলতেন, যে যে সকল অ্যাসিডের ক্ষেত্রে কে এ বা বিয়োজন ধ্রুবক যার কম সে সব দুর্বল অ্যাসিড, আর যার বিয়োজন ধ্রুবক বা কে এর মান বেশি সে সবল অ্যাসিড, এই কথাটা আমাদেরকে স্যাররা বলতেন না? আমাদের কিন্তু আসলে কার কে এর মান বেশি আর কার কে এর মান কম, এটা কিন্তু আমাদের পক্ষে মুখস্থ করা সম্ভব না। এতগুলা মানে প্রত্যেকটা এসিডের ক্ষেত্রে তো আলাদা আলাদা কে আছে, তাই না? তাহলে এইভাবে করে আমাদের পক্ষে মুখস্থ করা সম্ভব না। তাহলে আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো যে 8টা এসিড মাত্র সবল, বাদ বাকি যারা আছে তারা হচ্ছে দুর্বল। তাহলে আমরা কথাটাকে এবার ঘুরায় বলতে পারি না? দেখো তো, এই যে 8টা এসিড, এই 8টা এসিডের প্রত্যেকটারই কে এর মান বেশি, এই কথাটা আমরা বলতে পারি না? আর এখানে যে বাকি যতগুলো লিখলাম, বা আরো যদি কোনো কিছু থাকে যেটা আমি জানি না হয়তো, বা এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না, এরকম যদি কোনো অ্যাসিড থাকে, তাহলে বাদ বাকি সবগুলাই কি হচ্ছে, দুর্বল অ্যাসিড হচ্ছে, তাই না? তাহলে সবগুলোর ক্ষেত্রে কে এর মান কি হচ্ছে, কম। অর্থাৎ এই সকল অ্যাসিড গুলোর কে এর মান কম বা বিয়োজন ধ্রুবক কম। বাস, শেষ, পড়া হয়ে গেল। এরপরে যদি আমরা আসি, তাহলে যে ভাই আমরা তো সবল অ্যাসিড শিখলাম, তাহলে দুর্বল অ্যাসিডও শিখলাম। এখন তাহলে আমরা একটু সবল ক্ষার আর দুর্বল ক্ষার গুলো একটু শিখি। তাহলে সবল ক্ষার এবং দুর্বল ক্ষার, এটা অনেকভাবে আসলে মনে রাখা যায়। তার মধ্যে থেকে আমরা এইভাবে মনে রাখতে পারি যে সাধারণত হচ্ছে গ্রুপ 1 এবং 2 এর মধ্যে, গ্রুপ 1 এবং 2 এদের মধ্যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামটা বাদে, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামটা বাদে গ্রুপ 1 এবং 2 এর, গ্রুপ 1 এবং 2 এর যে সকল মৌলগুলা আছে তাদের অক্সাইড এবং হাইড্রোক্সাইড গুলা হচ্ছে সবল ক্ষার। কি বললাম? যে গ্রুপ 1 আর 2 এর মধ্যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম এই দুইটা বাদে বাদ বাকি যতগুলা মৌল আছে তাদের অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে আমরা বলতেছি হচ্ছে সবল ক্ষারক। তাহলে আমরা এই যাদেরকে সবল ক্ষারক বলতেছি, যেমন ধরো আমাকে যদি কেউ বলা হয় যে, এভাবে যদি কেউ বলে যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি আসলে সবল ক্ষার নাকি দুর্বল ক্ষার? তোমরা বলো তো, যে এই যে সোডিয়ামটা, সোডিয়ামটা গ্রুপ 1 এর নাকি গ্রুপ 2 এর, নাকি গ্রুপ 1 বা 2 এর বাহিরে? অবশ্যই সোডিয়ামটা, অবশ্যই সোডিয়ামটা গ্রুপ 1 এর। তাহলে গ্রুপ 1 এর যদি হয়, আমি একটু আগে কি বললাম, গ্রুপ 1 আর 2 এর মধ্যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামটা বাদ দিলে বাকি যারা থাকে তাদের অক্সাইড বা হাইড্রোক্সাইড গুলো হচ্ছে সবল ক্ষারক। তাহলে সবাই মোটামুটি কারেক্ট আনসার দিয়ে ফেলছে যে ভাইয়া এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা সবল ক্ষারক। থ্যাংক ইউ। তাহলে তুমি দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা সবল ক্ষারক হলো। সেম ভাবে যদি আমি এখন তোমাকে বলি পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা কি সবল ক্ষার না দুর্বল ক্ষার, তুমি এটা বলতে পারবা? তুমি বলতেছো যে ভাইয়া পটাশিয়ামটা তো গ্রুপ 1 এর, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা কি হবে? যেহেতু পটাশিয়ামটা গ্রুপ 1 এর, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা অবশ্যই কি হবে, সবল ক্ষারক। ভেরি গুড, যারা কারেক্ট আনসার দিছো, ভেরি গুড। আচ্ছা, তারপর দেখো আবার বলতেছে যে, আমি যদি তোমাকে এইভাবে বলি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বললাম, তুমি এখান থেকে খেয়াল করে দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কি গ্রুপ 1 আর 2 এর মধ্যে পড়লো নাকি না এর বাইরে পড়লো? অবশ্যই ক্যালসিয়ামটা গ্রুপ 2 এর মধ্যে পড়ছে, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা কি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা অবশ্যই সবল ক্ষারক হবে। তাহলে আমার লাস্ট কোশ্চেন, এটা তোমরা পারো কিনা আমি দেখি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সে কি হবে, সবল ক্ষারক না দুর্বল ক্ষারক? এটা বের করো তাহলে। এই লজিক অনুসারে যদি আমরা বের করতে যাই, তাহলে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সবল ক্ষারক না দুর্বল ক্ষারক? দ্রুত কমেন্ট করো। থ্যাংক ইউ, সবাই কারেক্ট আনসার দিচ্ছে। আচ্ছা,
তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু দুর্বল। তাহলে এই যে জিনিসটা তুমি যে বের করে ফেলছো, দেখো আমাদের কিন্তু এই টেকনিকটা দিয়ে কিন্তু কাজে লাগলো। সেটা হচ্ছে কি, গ্রুপ 1 আর 2 এর মধ্যে পড়ে নাই, অ্যামোনিয়াম অংশটা কিন্তু গ্রুপ 1 আর 2 এর মধ্যে পড়ে নাই। তার মানে এটা কি হবে, দুর্বল ক্ষারক হবে। তাহলে সবল ক্ষারক দুর্বল ক্ষারক এটা আমাদের পড়া হয়ে গেছে। আচ্ছা যাক, আরেকটা কোশ্চেন দিই। সেটা হচ্ছে বলছিলাম এটাই লাস্ট কোশ্চেন, তারপর আরেকটা দিচ্ছি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এবার বলো যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা কি হবে, সবল ক্ষারক না দুর্বল ক্ষারক? ক্ষারকের মধ্যে এটাই লাস্ট কোশ্চেন, বলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি সবল ক্ষারক না দুর্বল ক্ষারক? থ্যাংক ইউ, সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো। তাহলে আমি আগে বলছিলাম যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামটা বাদ যায়, তাই না? তার মানে বেরিলিয়ামের হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়ামের হাইড্রোক্সাইডটা তারা হচ্ছে দুর্বল ক্ষারক। থ্যাংক ইউ, তাহলে তোমরা সবাই মোটামুটি কারেক্ট অ্যান্সার দিয়েছো। আচ্ছা, এরপরে আমরা তাহলে আসি যে সবল এসিড দুর্বল এসিড এগুলো শিখলাম। আমাদের এখানে টপিকটা থেকে আসলে কি পড়া হলো দেখি। এই যে দেখো, আমাদের এই টপিকটা পড়া হয়ে গেছে। এই যে ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা সবল অ্যাসিড, এই জিনিসগুলো আমরা পারলাম। তারপর পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা সবল ক্ষারক, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষারক, এই জিনিসগুলো আমরা পারলাম। আমাদের এটা পড়া হয়ে গেছে। আচ্ছা, আফসানা মিলি একটা কোশ্চেন করছে যে ভাইয়া যদি বলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কোনটা সবল ক্ষারক, হ্যাঁ এরকম একটা কোশ্চেন আসতে পারে। তবে সেটা এই চ্যাপ্টারের টপিক না। আমি এই চ্যাপ্টারের টপিক হইলে সেটা নিয়ে আলোচনা করতাম। এটা এই চ্যাপ্টারের টপিক না, এটা হচ্ছে তোমাদের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের মধ্যে কোন এসিডটা কার থেকে সবল, কোন ক্ষারটা কার থেকে দুর্বল, বা কোন ক্ষারটা কার থেকে সবল, সেটা একটা আলোচনার টপিক আছে। যদি আমি সময় পাই তাহলে ক্লাস শেষে আমাকে একটু মনে করায় দিও, আমি তখন আলোচনা করবো। আগে দেখি আমরা রেগুলার টপিক গুলো শেষ করতে পারি কিনা আগে। এরপরে কি বলতেছে দেখো, এখানে বলছে আর্নিয়াস তত্ত্বে কিছু সীমাবদ্ধতার কথা বলছে, এইচএসসির জন্য এগুলো লাগতে পারে। তো আমরা এর মধ্যে থেকে যেটা ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট লাইনটা আমি শুধু ব্যাখ্যা করি। এই 2 নম্বর পয়েন্টে একটা কথা বলতেছে, বলতেছে যে এখানে কিছু যৌগ দিয়ে বলতেছে যে এই যৌগগুলোর জলীয় দ্রবণ নাকি অম্লধর্মী হয়। আবার আরেকটা যৌগ দিয়ে বলতেছে যে এই যৌগটার লবণের দ্রবণটা নাকি হচ্ছে ক্ষারধর্মী হয়। ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা যেটা, তো তোমার এই জিনিসটার মধ্যে কোনটা অম্লধর্মী আর কোনটা ক্ষারধর্মী, কোনটা অম্লধর্মী আর কোনটা ক্ষারধর্মী, এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? এটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। তুমি ধরো যদি এরকম আমরা একটা যৌগ নেই, ধরো আমি বললাম সোডিয়াম হাইড্রোক্সাইড, সরি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড না, আমি আচ্ছা, তো আমি এখানে দেখো আমি নিলাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড নিলাম। আমি এখান থেকে হচ্ছে আহ এখান থেকে আমি নিতে পারি হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট নিলাম, সোডিয়াম ক্লোরাইড নিলাম, এবং আমি এখান থেকে নিতে পারি কপার সালফেট। আমি এই কয়েকটা যৌগ নিলাম। এই যৌগগুলোর মধ্যে তোমরা আমাকে বলবা যে এরা কি অ্যাসিড নাকি ক্ষার। আমি এখানে যে যৌগগুলো লিখলাম, এই যৌগগুলো কি অ্যাসিড নাকি ক্ষার, এটা আমাকে একটু বলো। ধরো এরকম একটা অপশন দিতে পারে না যে 4টা যৌগ দিয়ে বললো যে নিচের কোনটা অ্যাসিড বা নিচের কোনটা ক্ষার, এরকম বলতে পারে না? তাহলে এই 3টা যৌগ আসলে কি অ্যাসিড না ক্ষার, এটা আমাকে বলো তো। আচ্ছা, অনেকেই ভুল অ্যান্সার করতেছো, মোটামুটি সবাই ভুল অ্যান্সার করছো, থ্যাংক ইউ ভুল অ্যান্সার করার জন্য। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি যে এরা আসলে, হ্যাঁ তাসফিয়া তারফি ও হচ্ছে কারেক্ট অ্যান্সার করছে। বলছে যে ভাই এটা অ্যাসিডও না ক্ষারও না। হ্যাঁ, আবার আরো কয়েকজন মোটামুটি কারেক্ট অ্যান্সার করছে, ঠিক আছে থ্যাংক ইউ। যারা ধরতে পারছো যে আসলে এরা অ্যাসিডও না ক্ষারও না, তার মানে কি এরা আসলে লবণ। তাহলে এরা যে লবণ, এই জিনিসটা আমরা আহ এটাও আমরা আসলে শিখতে পারি। অন্যভাবে বলতে পারি আমরা যে যখন কোন একটা অ্যাসিড থেকে অ্যাসিডের হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে যায় ধাতু দিয়ে, তখন আমরা সেটাকে আসলে লবণ বলি। যেমন ধরো যদি তোমাকে আমি এরকম একটা এক্সাম্পল দিই যে HCl, এই HClটা এর মধ্যে থেকে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটাকে তুমি যদি ধাতু দিয়ে রিপ্লেস করো, তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড পাইলা, হাইড্রোজেনটা যে রিপ্লেস হয়ে গেল ধাতু দিয়ে, তখন কিন্তু এটা আর অ্যাসিড থাকতেছে না, তখন কিন্তু এটা লবণ হয়ে যাচ্ছে। সেম ভাবে ধরো মানে সালফিউরিক অ্যাসিড, এই যে সালফিউরিক অ্যাসিড, এটা থেকে তুমি যদি হাইড্রোজেনটাকে রিপ্লেস করে জিঙ্ক বসায় দাও, তাহলে এই যে জিঙ্ক সালফেট বানাই দিলা, বা কপার বসায় দিলে কপার সালফেট বানাই দিলা, হাইড্রোজেনটা যখন ধাতু দিয়ে রিপ্লেস হয়ে যায় তখন সেটা আর অ্যাসিড থাকে না, তখন সেটা হয়ে যায় লবণ। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে করে বলতে পারি যে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার কোনটা লবণ। আর হাইড্রোক্সিল থাকলে সেটা ক্ষার, এটা আমরা সবাই জানি।
আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো, আমি এখানে যে লবণগুলো নিলাম, এই লবণগুলোকে আমি পানির সাথে বিক্রিয়া করব। এই লবণগুলোকে যদি আমি পানির সাথে বিক্রিয়া করি তাহলে কি হয় আমরা একটু দেখি যে পানির সাথে বিক্রিয়া করলে আসলে কি পাওয়া যায়। প্রথমে খেয়াল করে দেখো এখানে যে ধনাত্মক আয়ন গুলা, যেটা মানে সোডিয়ামটা এটা ধনাত্মক চার্জ, কপারটা ধনাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে এই যে ধনাত্মক চার্জ বিশিষ্ট যারা আছে ওরা কি করবে, হাইড্রোক্সিল, পানির মধ্যে যে হাইড্রোজেন আর হাইড্রোক্সিল থাকে, ধনাত্মকটা অবশ্যই কি করবে, পানির হাইড্রোক্সিলের সাথে যে যুক্ত হবে। তাহলে আমি এখানে পাবো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো, এখান থেকেও আমি কি পাবো, সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো, এখান থেকে আমি কি পাবো, কপার হাইড্রোক্সাইড পাবো। তাহলে এই যে জিনিসটা আমি যেটা পাইলাম, এটা হচ্ছে যে পানির সাথে বিক্রিয়া করার পরে ক্ষার অংশটুকু কি, সে আমি ক্ষার অংশটুকু লিখলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এসিড অংশটা আমি যদি লিখি, তাহলে আমি খেয়াল করে দেখি যে এসিড অংশটা হচ্ছে ক্লোরিন এবং হাইড্রোজেন। এখানে ক্লোরিন আর হাইড্রোজেন যখন যুক্ত হবে একসাথে তখন হয়ে যাবে কি, HCl। এখানে সেম ভাবে দেখো, এই হাইড্রোজেন এবং কার্বনেট অংশটা যখন যুক্ত হবে তখন কি পাবো, কার্বনিক অ্যাসিড। যখন এখানে হাইড্রোজেন এবং সালফেট অংশটা যুক্ত হবে তখন আমি এখানে কি পাবো, সালফিউরিক অ্যাসিড। তাহলে দেখো এই যে জিনিসটা, যেটা তুমি আসলে বিক্রিয়াটা দেখে অভ্যস্ত কিন্তু তুমি উল্টা দিক থেকে দেখছো সারা জীবন, এই যে উল্টা দিক থেকে এইভাবে দেখছো না বিক্রিয়াটা, দেখো এসিড এবং ক্ষার বিক্রিয়া করলে লবণ আর পানি পাওয়া যায়। তাহলে সেই জিনিসটাই আমি আসলে এখানে লেখার চেষ্টা করলাম, উল্টা করে লিখছি আর কি আমি। তো এখন এই যে যে জিনিসটা আমি পাইলাম, পাওয়ার পরে তুমি আমাকে এখানে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে এদের মধ্যে অ্যাসিড গুলার দিকে একটু তাকায় দেখো। এই যে সালফিউরিক অ্যাসিডটা, এই সালফিউরিক অ্যাসিডটা সে কি সবল অ্যাসিড না দুর্বল অ্যাসিড? আমরা এর আগে শিখে আসছি সালফিউরিক অ্যাসিডটা কি, সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে সবল অ্যাসিড, তাই না? তাহলে সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে সবল অ্যাসিড। এবার বলো কার্বনিক অ্যাসিডটা কি, সবল না দুর্বল? কার্বনিক অ্যাসিডটা এটা হচ্ছে দুর্বল, তাহলে কার্বনিক অ্যাসিডটা দুর্বল। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বলো, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি সবল না দুর্বল? ভেরি গুড। তাহলে সবাই মোটামুটি আমরা বলে ফেলছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে সবল অ্যাসিড। এই পর্যন্ত আমার গেল। এখন আমরা একটু দেখি যে ক্ষার গুলার ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে ক্ষার গুলার মধ্যে আমাকে একটু বলো তো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা সে কি সবল ক্ষার না দুর্বল ক্ষার? তোমরা অলরেডি এটা অ্যান্সার করছো এর আগে। তারপরে আবার যদি আমরা একটু বলি, সোডিয়াম হাইড্রোক্সাইডটা এটা কিন্তু সবল ক্ষার। তারপরে এখানে দেখো এটাও সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটাও কি হচ্ছে, এটাও সবল ক্ষার হচ্ছে। এবার লাস্টে কপার হাইড্রোক্সাইড, এটা কি সবল ক্ষার না দুর্বল ক্ষার? এটা অ্যান্সার করো দ্রুত। কপার হাইড্রোক্সাইড কি সবল ক্ষার না দুর্বল ক্ষার? যারা অ্যান্সার দিচ্ছে ঘুরায় ফিরে শুধু বারবার ওরাই অ্যান্সার দিচ্ছে, আর বাকিরা কোনো অ্যান্সার দিচ্ছ না। আচ্ছা, তাহলে যারা এটা কারেক্ট অ্যান্সার দিচ্ছ থ্যাংক ইউ। কপার হাইড্রোক্সাইড এটা একটা দুর্বল ক্ষার। কপার হাইড্রোক্সাইডটা দুর্বল ক্ষার কেন? ওই যে বলছিলাম না, কপার হাইড্রোক্সাইড হচ্ছে কি গ্রুপ 1 বা 2 এর মধ্যে যারা থাকবে। কপার কি গ্রুপ 1 বা 2 এর মধ্যে থাকে? কপার কিন্তু গ্রুপ 1 বা 2 এর মধ্যে পড়ে না, তাই না? তাহলে কপারের হাইড্রোক্সাইডটা এটা দুর্বল ক্ষারক হবে। তাহলে এই তো মোটামুটি আমরা এই জিনিসটা শিখলাম। এখন তুমি খেয়াল করে দেখো যে এই যে এসিড এবং ক্ষার, এদের মধ্যে তুমি সবল কোনটা দুর্বল কোনটা এটা বের করছো। লাস্টেরটা দিয়ে আমরা শুরু করি, যে লাস্টেরটা 3 নাম্বারটা, আমি 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এইভাবে যদি বলি লাস্টেরটার মধ্যে তুমি খেয়াল করে দেখো এখানে একটা তুমি কি পাচ্ছ, দুর্বল, তুমি এখানে একটা দুর্বল ইয়ে পাচ্ছ মানে ক্ষার পাচ্ছ, আবার এখানে একটা সবল এসিড পাচ্ছ। তাহলে এই যে দুর্বল এবং সবল, এই দুইটা যখন জিনিস থাকবে সবসময় আমরা সবল কথাটাকে প্রায়োরিটি দিব। কি বললাম আমরা, যে সবল আমরা সেই কথাটাকে প্রায়োরিটি দিব। তাহলে যে সবল আমরা যদি তাকে প্রায়োরিটি দিই, তাহলে তুমি আমাকে বলো যে কপার হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড এই দুটার মধ্যে সবল আমরা দেখতে পাচ্ছি কাকে? আমরা সবল দেখতে পাচ্ছি সালফিউরিক অ্যাসিডকে, তাহলে আমরা সালফিউরিক অ্যাসিডটাকে প্রায়োরিটি দিব। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড কি, একটা অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড যদি একটা অ্যাসিড হয়, প্রায়োরিটি পাচ্ছে কে, অ্যাসিড প্রায়োরিটি পাচ্ছে। তার মানে এই লবণটা আসলে কি, এই লবণটা আসলে অম্লধর্মী। এইভাবে করে একটা যৌগ সে কি অম্লধর্মী নাকি ক্ষারধর্মী এটা আমরা বের করতে পারবো। তাহলে আবার বলি, যদি দুর্বল, এখানে দেখতেছো কি ক্ষারটা দুর্বল এসিডটা সবল, তাই না? যে সবল থাকবে আমরা সবলটাকে প্রায়োরিটি দিব। তাহলে সবলকে, সবল হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিড যেহেতু সবল, তাহলে সবলটাকে প্রায়োরিটি দিলাম, মানে এসিডটাকে প্রায়োরিটি দিলাম, তার মানে এই লবণটা হচ্ছে কি, লবণটা অম্লধর্মী। এবার তাহলে তোমরা আমাকে বলো যে 2 নাম্বারটার মধ্যে এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এবং কার্বনিক অ্যাসিড আছে 2 নাম্বারটার মধ্যে, এই 2 নাম্বারটার মধ্যে আমরা কোনটাকে প্রায়োরিটি দিব, লালটা না কালাটা? এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এবং কার্বনিক অ্যাসিড আছে, এদের মধ্যে কোনটাকে আমরা প্রায়োরিটি দিব, লালটা না কালাটা? তাহলে আমরা প্রায়োরিটি দিব যেটা সবল, অর্থাৎ এই লালটাকে। তাহলে এই যে যেটা সবল সেটাকে যদি প্রায়োরিটি দাও, তাহলে দেখো তো সবল কোনটা,
ক্ষারটা সবল না, তাহলে ক্ষারটা যদি সবল হয় তাহলে এই লবণটা কি ধর্মী হবে? এই লবণটা হবে ক্ষার ধর্মী। ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার দিতে পারছে। তাহলে লাস্টেরটা আমাকে বলো, এখানে আমরা কোনটাকে প্রায়োরিটি দিব? এই যে 1 নাম্বারটা যেটা, এটার মধ্যে আমরা কোনটাকে প্রায়োরিটি দিব, লালটা না কালাটা? এখানে আমরা কোনটাকে প্রায়োরিটি দিব? এই যে 1 নাম্বারটার উৎপাদের মধ্যে খেয়াল করে দেখো, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডটা সবল ক্ষার, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সবল অ্যাসিড। এখানে আমরা কোনটাকে প্রায়োরিটি দিব, লালটা না কালাটা? এখানে দুইটাকেই প্রায়োরিটি দিতে হবে, কারণ আমরা বললাম না যে সবল কথাটাকে প্রায়োরিটি দিব, তাহলে তো এখানে দুইটাই সবল। তাহলে দুইটাই যদি সবল হয় তাহলে তো দুইটাকেই প্রায়োরিটি দিচ্ছি আমরা, তাহলে দুইটাকে প্রায়োরিটি দিলে লবণটা আসলে কি হবে? যেহেতু এসিড এবং ক্ষার দুইটাকে প্রায়োরিটি দিচ্ছি, খেয়াল রাখতে হবে যদি সমমোল অর্থাৎ সম ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইড হয় এবং সম ঘনমাত্রার যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, অর্থাৎ ঘনমাত্রা যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে এসিড এবং ক্ষার দুইটাই প্রায়োরিটি পাবে, বিধায় আমাদের এই লবণটা হবে হচ্ছে নিরপেক্ষ। তাহলে একটা লবণ সে কি নিরপেক্ষ, নাকি একটা লবণ সে ক্ষারধর্মী, নাকি একটা লবণ অম্লধর্মী, এটা কিন্তু আমরা ব্যাখ্যা সহকারে শিখলাম। এই জিনিসটা আমাদের এইচএসসির জন্য ভালো কাজে আসবে। তাহলে আমাদের এই অংশটুকু পড়া হয়ে গেল যে একটা লবণ, আমরা সেটা থেকে বলতে পারবো যে এই লবণটা জলীয় দ্রবণটা অম্লধর্মী না ক্ষারধর্মী। আচ্ছা, তাহলে আমাকে এই কোশ্চেনটা অ্যান্সার করো তো দেখি। আহ এই কোশ্চেনটা অ্যান্সার করো, সেটা হচ্ছে যে ফেরিক ক্লোরাইড, দেখি এটা কারা অ্যান্সার করতে পারে ঠিক মতো। ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের পিএইচ, এটা যদি আমার এ নাম্বার অপশন হয়, পিএইচ ইজ গ্রেটার দেন 7, বি নাম্বার অপশন হচ্ছে পিএইচ ইজ ইকুয়াল টু 7, সি নাম্বার অপশন হচ্ছে পিএইচ ইজ লেস দেন 7, কোনটা কারেক্ট অ্যান্সার? ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ কোনটা বলো? এটা কিন্তু তোমাদের অনুশীলনের একটা প্রশ্ন, ঠিক আছে? এটা অনুশীলনের একটা প্রশ্ন এবং এইচএসসি এর জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে মোটামুটি সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে, থ্যাংক ইউ। এটার ক্ষেত্রে হচ্ছে দেখো, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ মানে কি? ফেরিক ক্লোরাইড যখন পানির সাথে বিক্রিয়া করবে, তাহলে ও যখন পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করলে তুমি দুইটা জিনিস পাবা। একটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড পাবা, ফেরিক হাইড্রোক্সাইড, আরেকটা কি পাবা? ফেরিক হাইড্রোক্সাইডের সাথে আরেকটা পাবা হচ্ছে HCl। তাহলে এই যে ফেরিক হাইড্রোক্সাইড পাইলা, ফেরিক হাইড্রোক্সাইডটা কেমন? ফেরিক হাইড্রোক্সাইডটা হচ্ছে দুর্বল ক্ষার। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কেমন? হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে সবল অ্যাসিড। তাহলে এটা যেহেতু সবল অ্যাসিড, তার মানে সবল কথাটা যদি প্রায়োরিটি পায়, সবল কথাটা প্রায়োরিটি পেলে লবণটা কি ধর্মী? লবণটা অম্লধর্মী। তাহলে অম্লধর্মী লবণ যদি হয়, তাহলে অম্লধর্মী লবণের ক্ষেত্রে পিএইচটা কি হবে? 7-এর কম হবে, তার মানে আমার অ্যান্সার হচ্ছে সি। ভেরি গুড। অলিভার ক্যালিবার, ও হচ্ছে অনেক ভালো রেসপন্স করছে গতদিন। অলিভার ক্যালিবার অনেক পরে জয়েন করছো। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে আমরা এখানে যদি আসি, তাহলে আমরা 9 আর 10 নাম্বারটা অ্যান্সার করবো। দ্রুত অ্যান্সার করে দেখি 9 আর 10 নাম্বার, দ্রুত অ্যান্সার করো। থ্যাংক ইউ, সবাই কারেক্ট অ্যান্সার করছে মোটামুটি, দু একজন বাদে। আচ্ছা, তো 9 নাম্বারটার মধ্যে আমরা মোটামুটি সবাই বুঝতে পারতেছি যে অম্লধর্মী হইতে হলে, আমি শুধুমাত্র অ্যান্সারটা বলি। এখানে অম্লধর্মী হবে হচ্ছে কোনটা, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা, এটা অম্লধর্মী হওয়ার কথা। কারণ কি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা পানির হাইড্রোক্সিল আর হাইড্রোজেনের সাথে যখন বিক্রিয়া করে, তখন আমরা পাবো হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর পাবো হচ্ছে আমরা HCl। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা একটা দুর্বল ক্ষার, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা দুর্বল ক্ষার, আর HClটা হচ্ছে কি, HClটা হচ্ছে সবল অ্যাসিড। তাহলে আমরা যেহেতু এই লবণটা এটা অ্যাসিড ধর্মী কিনা জানতে চাচ্ছি, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ডি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আর 10 নাম্বারটার মধ্যে বলছে যে কোন লবণের জলীয় দ্রবণটা হচ্ছে ক্ষারধর্মী। তাহলে এটা আমরা মোটামুটি সবাই বুঝতেছি যে এখানে এটা হবে আমার অ্যান্সার 4 নাম্বারটা। কেন? কারণ হচ্ছে তোমার সোডিয়ামটা যখন মানে হাইড্রোক্সিলের সাথে যখন বিক্রিয়া করবে, তখন পাবা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর কার্বনেটটা যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে তখন পাবা হচ্ছে কার্বনিক অ্যাসিড। তাহলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি একটা সবল ক্ষার, আর কার্বনিক অ্যাসিডটা কি একটা দুর্বল অ্যাসিড। তা আমরা কাকে প্রায়োরিটি দিব? আমরা বলছি আমরা সবলটাকে প্রায়োরিটি দিব। তাহলে এটা কি, সবলটা কি ক্ষার,
সবলটা যেহেতু ক্ষার, তার মানে এই লবণটা হচ্ছে ক্ষারধর্মী লবণ। আমি শর্টকাটে বের করে দিচ্ছি, বাকি এগুলো তোমরা হচ্ছে এগুলো অপশন টেস্ট করতে পারো, অপশন টেস্ট করে করে বের করতে পারো। আচ্ছা, এরপরে টপিকে আসি আমরা, ব্রনস্টেড লাউরি তত্ত্ব। এটা আমরা একটু দেখবো। ব্রনস্টেড লাউরি তত্ত্ব অনুসারে বলতেছে যে অম্ল বা এসিড হচ্ছে এমন একটা যৌগ যারা কিনা প্রোটন দান করে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে প্রোটন দানের কথা বলতেছে, আর ক্ষারকের কথা বলতেছে। ক্ষারক হচ্ছে এমন একটা যৌগ বা আয়ন, এরা এমন একটা যৌগ বা আয়ন যারা কিনা প্রোটন গ্রহণ করে। তাহলে এই যে প্রোটন গ্রহণ এবং দান। আচ্ছা, তিশা বলতেছো যে ভাইয়া 4 নাম্বারটা একটু বুঝাই দেন। 4 নাম্বারটা বুঝাই দেবে বলতে কোনটা? 10-এর 4? 10-এর 4 নাম্বারটার কথা বলছো তুমি? আচ্ছা দেখো, 10-এর 4 নাম্বারটা তো সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডটা তো তোমার কোনো লবণ না। বইয়ের 4 নম্বরটা একটু বুঝাই দেন, বইয়ের 97 পেজে 4 নম্বরটা। মানে 97 পেজ তো আমার কাছে এখন খোলা নাই। তুমি কি কোশ্চেন এটা যে 97 পেজ, আর তাছাড়া তোমার সাথে আমার পেজে নাও মিলতে পারে। প্রশ্নটা কি সেটা যদি বলো তাহলে আমি হচ্ছে সেটা অ্যান্সার দিয়ে দিব, আর আমি যদি এটা খেয়াল না করি তাহলে আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনে যে আছে সে অ্যান্সার দিয়ে দিবে। আচ্ছা, 4 নম্বরটা বলতে তুমি আসলে কি বুঝাচ্ছ? যে হাইড্রোক্সিল মূলক যুক্ত যৌগগুলোকে ক্ষারক বলা হচ্ছে, কিন্তু ধাতব অক্সাইড অ্যামিন ইত্যাদি ক্ষার ধর্মকে তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না। ও আচ্ছা, বুঝতে পারছি তুমি যে 4 নম্বর পয়েন্টটা যেটা বলতে চাচ্ছ, আমি বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, তুমি যে কোশ্চেন মানে যেটা বলতেছো যে 4 নম্বর পয়েন্টটা বুঝাই দিতে, এই যে দেখো এই 4 নম্বর পয়েন্টটা যেটা আরএনএস ক্ষারকের মানে আরএনএস এর যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুসারে বলতেছে যে হাইড্রোক্সিল মূলক যুক্ত, তাহলে হাইড্রোক্সিল মূলক যুক্ত যৌগগুলাকে ক্ষারক বলা হয়। কিন্তু ধাতব অক্সাইড যেগুলো আছে, সেই ধাতব অক্সাইড গুলাকে ক্ষার ধর্মগুলাকে এই তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। ধাতব অক্সাইডের ক্ষার ধর্মটা এদের মাধ্যমে ব্যাখ্যা করা যায় না কেন? কারণ এই যে তুমি দেখো এখানে কি বলছে, আরএনিয়াস বলতেছে যে যারা কিনা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে, শুধুমাত্র হাইড্রোক্সিল আয়ন দান করলে তারা হচ্ছে ক্ষার, মানে আরএনিয়াস ক্ষারক। কিন্তু তুমি এখানে খেয়াল করে দেখো যে যদি তুমি বলো যে ক্যালসিয়াম অক্সাইড, হ্যাঁ ক্যালসিয়াম অক্সাইডও তো একটা ক্ষারক। তারপর যদি তুমি আমাকে বলো যে ভাইয়া সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইডও তো একটা ক্ষারক। যদি আমাকে বলো যে পটাশিয়াম অক্সাইড, এটাও তো একটা ক্ষারক। তাহলে এই যে যাদেরকে তুমি বলতেছো এটা ক্ষারক, এটা ক্ষারক, এটা ক্ষারক, এদেরকে যে ক্ষারক বলতেছো, কিন্তু দেখো ওদের কারোটার মধ্যে কিন্তু হাইড্রোক্সিল নাই। তাহলে এই তত্ত্বটা কিন্তু আরএনিয়াস ব্যাখ্যা করতে পারে না। তাহলে আরএনিয়াস এই তত্ত্বটা ব্যাখ্যা করতে পারে নাই। তো এটাই বুঝাতে চাইছে যে এটা হচ্ছে আরএনএস তত্ত্বের একটা সীমাবদ্ধতা। আমার মনে হয় তুমি এই পয়েন্টটার কথা বলছিলা। আচ্ছা, এরপরে যদি আসো তাহলে দেখো এখানে বলতেছে যে ব্রনস্টেড লাউরি তত্ত্ব, ব্রনস্টেড লাউরি তত্ত্বের মধ্যে বলতেছে কি যে অম্ল বা অ্যাসিড হচ্ছে যারা কিনা। আচ্ছা, তুমি বলতেছো যে দেখো মানে ব্রনস্টেড লাউরি, এখানে আমরা এটাকে পাশে একটু এভাবে করে লিখে রাখবো বাপ। বাপ মানে হচ্ছে বতে ব্রনস্টেড লাউরি, পথে প্রোটন তত্ত্ব, প্রোটনীয় মতবাদ বলা হয় এটাকে, ঠিক আছে? তাহলে ব্রনস্টেড লাউরির এই মতবাদটাকে কি বলা হয়? প্রোটনীয় মতবাদ বা প্রোটনীয় তত্ত্ব। কেন? কারণ এখানে প্রোটন আদান প্রদান নিয়ে কথাবার্তা বলা হয়। দেখো এখানে প্রোটন দান করলে বলে অ্যাসিড, প্রোটন গ্রহণ করলে বলে ক্ষার। কিন্তু আরএনিয়াসের তত্ত্বের মধ্যে খেয়াল করছিলা, আরএনিয়াসের তত্ত্বের মধ্যে কোনোটা গ্রহণ করা নিয়ে কিছু বলছিল? বলে নাই। আরএনিয়াসের তত্ত্বের মধ্যে বলছিল, দেখো বইয়ের মধ্যে যদি আমরা আসি, আরএনএস এর তত্ত্বের মধ্যে বলছিল হাইড্রোজেন দান করলে অ্যাসিড, হাইড্রোক্সিল আয়ন দান করলে হচ্ছে ক্ষার। তাহলে আরএনিয়াস তত্ত্বের মধ্যে সবাই হাইড্রোজেন হাইড্রোক্সিল দুইটাই দান করা নিয়ে বলে। কিন্তু এখানে দেখো যে প্রোটন আদান প্রদান নিয়ে যেটা বলতেছে, সেই প্রোটন আদান প্রদানের মধ্যে বলছে প্রোটন দান করলে অ্যাসিড, কিন্তু গ্রহণ করলে আবার সে ক্ষার। তাহলে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এটাকে আমরা বলবো বাপের থিওরি, ঠিক আছে? বাপের থিওরি মানে ব্রনস্টেড লাউরি প্রোটন আদান প্রদান নিয়ে কথাবার্তা বলছে। তো এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, তুমি দেখো এই যে প্রোটন আছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে, সালফিক অ্যাসিডের মধ্যে প্রোটন আছে, এটার মধ্যে প্রোটন আছে, যা মানে যার সামনে একটা হাইড্রোজেন যুক্ত থাকবে এবং সেই হাইড্রোজেন যদি সে দান করতে পারে তাহলেই সেটা হচ্ছে ব্রনস্টেড লাউরি অ্যাসিড। তাহলে খেয়াল করে দেখো তো HCl, এই HCl এর মধ্যে একটা হাইড্রোজেন আয়ন আছে, সে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নও দান করতে পারে, আবার আমরা বলতে পারি সে প্রোটনও দান করতে পারে। তাহলে যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তারা কি? হাইড্রোজেন আয়ন দান করলে তারা হচ্ছে অ্যাসিড। কি অ্যাসিড? আরএনিয়াস অ্যাসিড। আবার আমরা যদি বলি যে প্রোটন দান করে, তার মানে সে কি? ব্রনস্টেড লাউরি অ্যাসিড। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সে আসলে দুইটাই, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আরএনিয়াস অ্যাসিডও এবং সে ব্রনস্টেড লাউরি অ্যাসিডও। তাহলে আমাকে তখন এটা ব্যাখ্যা করার সময় দুইটা মতবাদ শুধু উল্লেখ করে বলতে হবে। তাহলে দুইটা মতবাদ জানা থাকলে তাহলে আমরা এটা ব্যাখ্যা করতে পারলাম। আচ্ছা, এখন আমাকে যদি বলে যে দেখো অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়াম আয়নটা, দেখো অ্যামোনিয়াটা যেটা, অ্যামোনিয়া কি করে? অ্যামোনিয়া সে একটা হাইড্রোজেন যুক্ত হইলে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যে অ্যামোনিয়া
তার সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয় তখন সে যে অ্যামোনিয়ামে পরিণত হয়, এই অ্যামোনিয়াম আয়নে, তাহলে ও কি করলো? হাইড্রোজেন গ্রহণ করলো। তাহলে হাইড্রোজেন যেহেতু গ্রহণ করছে, তাহলে হাইড্রোজেন গ্রহণ করলে সে কি হয়ে গেল? সে ব্রনস্টেড লাউরি ক্ষার। তাহলে ব্রনস্টেড লাউরি ক্ষার যে হয়েছে, এখন আমি যদি এইভাবে বলি যে অ্যামোনিয়া ব্রনস্টেড লাউরি ক্ষার কিন্তু আরএনিয়াস ক্ষারক নয়, তাহলে কি কথাটা ভুল হবে নাকি সঠিক? অ্যামোনিয়া ব্রনস্টেড লাউরি ক্ষারক কিন্তু আরএনিয়াস ক্ষারক নয়, কথাটা সঠিক না ভুল? আমাকে বলো তো। অ্যামোনিয়া ব্রনস্টেড লাউরি ক্ষারক কিন্তু আরএনিয়াস ক্ষারক নয়, কথাটা ভুল নাকি সঠিক? অবশ্যই সঠিক, কারণ আরএনিয়াস এর মতবাদ অনুসারে, আরএনিয়াসের মতবাদ অনুসারে কি হইতে হবে? একটা হাইড্রোক্সিল থাকতে হবে, কিন্তু এখানে তো কোনো হাইড্রোক্সিল নাই। তাহলে তো সেক্ষেত্রে এটা আরএনিয়াস ক্ষারক না, এটা তো আমরা বলতে পারি না যে এটা আরএনিয়াস ক্ষারক, এটা আমরা বলা যাবে না, তাই না? কিন্তু এটা একটা ব্রনস্টেড লাউরি ক্ষারক। এই যে কথাটা যেটা, এটাকে আমরা এভাবে বলতে পারি, দেখো এ এবং বি, এভাবে যদি বলি এতে আরএনিয়াস এবং বি তে ব্রনস্টেড, আমরা এভাবে বলতে পারি সকল আরএনিয়াস অ্যাসিড হচ্ছে ব্রনস্টেড লাউরি অ্যাসিড, সকল আরএনিয়াস অ্যাসিড গুলো হচ্ছে ব্রনস্টেড লাউরি অ্যাসিড, কথাটা সঠিক না ভুল? সকল আরএনিয়াস অ্যাসিড হচ্ছে ব্রনস্টেড লাউরি অ্যাসিড, কথাটা সঠিক না ভুল? বলো। থ্যাংক ইউ, সবাই কারেক্ট আনসার দিছো। তাহলে সকল আরএনিয়াস অ্যাসিডই হচ্ছে ব্রনস্টেড লাউরি অ্যাসিড। আচ্ছা, এরপর যদি আমি এভাবে বলি সকল ব্রনস্টেড লাউরি ক্ষারক আরএনিয়াস ক্ষারক নয়, সকল ব্রনস্টেড লাউরি ক্ষারক আরএনিয়াস ক্ষারক নয়, সকল ব্রনস্টেড লাউরি ক্ষারক আরএনিয়াস ক্ষারক নয়, কথাটা সঠিক নাকি ভুল? সকল ব্রনস্টেড লাউরি ক্ষারক আরএনিয়াস ক্ষারক নয়, কথাটা সঠিক নাকি ভুল? হ্যাঁ, এটা সবাই কারেক্ট আনসার দিছো। তাহলে দেখো ওই তো সেম জিনিসটাই, অ্যামোনিয়া কিন্তু আরএনিয়াস ক্ষারক, কিন্তু অ্যামোনিয়া, সরি মানে অ্যামোনিয়া হচ্ছে ব্রনস্টেড লাউরি ক্ষারক কিন্তু সে আরএনিয়াস ক্ষারক নয়। তাহলে এই যে জিনিসটা আমরা এ এবং বি, এটা দিয়ে আমি আসলে বুঝতে চেয়েছিলাম, এতে বলতেছি আরএনিয়াস, সকল আরএনিয়াস অ্যাসিড গুলো ব্রনস্টেড লাউরি অ্যাসিড, কিন্তু সকল ব্রনস্টেড লাউরি ক্ষারক গুলো আরএনিয়াস ক্ষারক নয়। এভাবে করে আমরা এটা আমাদের এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, এটা আমরা পড়তে পারি। দেখো এখানে এই লাইনটা বলতেছে যে সব ব্রনস্টেড লাউরি ক্ষারক আরএনিয়াস ক্ষারক নয়, কিন্তু সকল আরএনিয়াস ক্ষারক গুলা আবার হচ্ছে ব্রনস্টেড লাউরি ক্ষারক, সকল আরএনিয়াস ক্ষারক গুলাকে আবার ওরা বলতেছে হচ্ছে ব্রনস্টেড লাউরি ক্ষারক, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে আবার কিছু বলছে যেটা তোমাদের এইচএসসির জন্য বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যামফোটেরিক যৌগ। অ্যামফোটেরিক যৌগ বা উভধর্মী যৌগ। তাই অ্যামফোটেরিক যৌগ বা উভধর্মী যৌগ কারা? যারা হচ্ছে তোমার হচ্ছে প্রোটন আদান প্রদান দুইটাই করতে পারে। প্রোটন মানে দানও করতে পারে, আবার সে প্রোটন গ্রহণও করতে পারে। তাহলে প্রোটন দান এবং গ্রহণ দুইটাই যদি করে, তাহলে আমরা খেয়াল করে দেখি এই যে বাইকার্বনেট, সে বাইকার্বনেট থেকে আমরা যদি এইভাবে বলি যে বাইকার্বনেট একটা হাইড্রোজেন যখন ত্যাগ করবে তখন সে কার্বনের 2 মাইনাস হলো, আবার যদি সে একটা হাইড্রোজেন গ্রহণ করে তাহলে সে আবার কার্বনিক অ্যাসিড হলো, সে দুই দিকেই যেতে পারে। তাহলে এভাবে করে যদি আমি বলি, আমি যদি এভাবে বলি বাইকার্বনেট, এই বাইকার্বনেটটা সে দুই দিকে যেতে পারে। হাইড্রোজেন যদি সে ত্যাগ করে তাহলে কার্বনের 2 মাইনাস হতে পারে, আবার যদি সে একটা হাইড্রোজেন গ্রহণ করে তাহলে সে কার্বনিক অ্যাসিডও পরিণত হতে পারে। তাহলে এই বাইকার্বনেটটা সে দুই দিকেই যেতে পারে, অর্থাৎ সে প্রোটন গ্রহণ ত্যাগ দুইটাই করতে পারে। সেম ভাবে তুমি যদি পানির কথা বলো, শুধুমাত্র পানির কথা যদি বলি, পানি একটা হাইড্রোজেন ত্যাগ করলে কি হয়? হাইড্রোক্সিল আয়নে পরিণত হয়। আর যদি সে একটা হাইড্রোজেন মানে আয়ন যদি সে গ্রহণ করে তাহলে কি হয়ে যায়? হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। তাহলে এই যে পানি, সে কিন্তু দুই দিকে যেতে পারতেছে, তার মানে এরা হচ্ছে অ্যামফোটেরিক যৌগ, মানে উভধর্মী পদার্থ। যারা দুই দিকে যেতে পারবে, অর্থাৎ প্রোটন গ্রহণ এবং ত্যাগ দুইটাই করতে পারবে, তারা হচ্ছে অ্যামফোটেরিক যৌগ। তাহলে এটা আমাদের এইচএস এর জন্য ইম্পর্টেন্ট। এখন এখান থেকে একটা শর্টকাট ট্রিক্স আছে, শর্টকাট ট্রিক্সটা কি দেখো, শর্টকাট ট্রিক্স হচ্ছে যেসব আয়নের ক্ষেত্রে উভধর্মী আয়ন গুলা চেনার শর্টকাট ট্রিক্স কি দেখো, উভধর্মী আয়ন গুলা চেনার শর্টকাট ট্রিক্স হচ্ছে সামনে একটা হাইড্রোজেন পিছনে একটা মাইনাস চিহ্ন, সামনে একটা হাইড্রোজেন পিছনে একটা মাইনাস চিহ্ন, সামনে একটা হাইড্রোজেন পিছনে একটা মাইনাস চিহ্ন, সামনে একটা হাইড্রোজেন পিছনে একটা মাইনাস চিহ্ন। এই যে সামনে একটা হাইড্রোজেন আর পিছনে যদি একটা মাইনাস চিহ্ন থাকে তাহলে তারা হচ্ছে উভধর্মী আয়ন, ঠিক আছে? এরা হচ্ছে কি? উভধর্মী আয়ন, তার মানে ওরা প্রোটন গ্রহণ এবং ত্যাগ দুইটাই করতে পারবে। তাহলে শর্টকাট টেকনিকটা কি? শর্টকাট টেকনিকটা হচ্ছে যদি কোন আয়নের মধ্যে সামনে হাইড্রোজেন পিছনে ঋণাত্মক চার্জ থাকে তাহলে তারা উভধর্মী আয়ন বা অ্যামফোটেরিক যৌগ, আমরা এটা বলতে পারি। এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক। এখন এখানে দেখো, এখানে একটা এক্সাম্পল আমরা যদি বলি, এসিড এবং তার অনুবন্ধী ক্ষারক কি জিনিস। এসিড এবং তার অনুবন্ধী ক্ষারক এই জিনিসটা যদি আমরা একটু বলি, তাহলে ধরো
আমি এখানে একটা অ্যাসিড লিখলাম, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখলাম, বা আমি এখানে লিখলাম সালফিউরিক অ্যাসিড H2SO4। এই যে আমি অ্যাসিড এবং অ্যাসিড গুলো লিখলাম, এই অ্যাসিড গুলো তুমি জানো যে প্রত্যেকটা অ্যাসিড কি, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এরা প্রত্যেকটা অ্যাসিড কি, এরা সবল অ্যাসিড। তাহলে এদের প্রত্যেকে যদি সবল অ্যাসিড হয়, এই অ্যাসিড গুলা থেকে তুমি যদি একটা করে হাইড্রোজেন বাদ দিয়ে দাও, তাহলে হাইড্রোজেন বাদ দিলে কি পাবা? ক্লোরাইড মাইনাস পাবা। এখানে কি পাবা? বাইসালফেট পাবা। এই যে যাদেরকে তুমি পাইলা, এরা হচ্ছে কি এই অ্যাসিড গুলার অনুবন্ধী ক্ষারক। তাহলে অ্যাসিড গুলার কি অনুবন্ধী ক্ষারক। অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন কমায় দিলে যা পাওয়া যায় তারা হচ্ছে অ্যাসিড গুলার অনুবন্ধী ক্ষারক। তো এখান থেকে আমরা একটা সত্য মিথ্যা শিখি। সত্য মিথ্যাটা হচ্ছে সবল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক গুলা হয় দুর্বল, আর দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক গুলা হয় সবল। কি বললাম? সবল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক গুলা হবে দুর্বল, আর দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হবে সবল। তাহলে এটা আমাদের একটা এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে সবল অ্যাসিড অনুবন্ধী ক্ষারক গুলা কি আর দুর্বল অ্যাসিড অনুবন্ধী ক্ষারক গুলা কি। ঠিক আছে, মানে উল্টা হবে, একটা উল্টা। সবল অ্যাসিড অনুবন্ধী ক্ষারক হবে দুর্বল, আর দুর্বল অ্যাসিড অনুবন্ধী ক্ষারক হবে সবল। এই একটু কথা আমরা শিখলাম। এখন এখান থেকে আমরা একটা এমসিকিউ শিখি। এমসিকিউটা আমাদের লাগবে পরীক্ষার জন্য, খুব ইম্পর্টেন্ট এটা। দেখো, এই যে একটা অ্যাসিড, এই যে অ্যাসিডটা তুমি দেখতে পাচ্ছ, এই অ্যাসিডটার থেকে এই অনুবন্ধী ক্ষারকের মধ্যে কোন জিনিসটা কম আছে? এখানে একটা হাইড্রোজেন কম আছে। আর কোন জিনিসটা বেশি আছে? একটা ঋণাত্মক চার্জ বেশি আছে, তাই না? আবার যদি কথাটা উল্টায় বলি, আমরা কিন্তু এভাবে বলতে পারি যে ক্লোরাইড আয়নটার থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে একটা হাইড্রোজেন বেশি আছে, কিন্তু একটা ঋণাত্মক চার্জ এখানে কম আছে, তাই না? এইভাবে বলতে পারি। তাহলে এই যে কথাটা যেটা বললাম, খেয়াল করে দেখো, দুইটা জিনিসকে পাশাপাশি চিন্তা করো, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ক্লোরাইড, এই দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করো। ওর মধ্যে একটা হাইড্রোজেন বেশি, কিন্তু একটা ঋণাত্মক চার্জ কম। কিন্তু ওর মধ্যে দেখো একটা হাইড্রোজেন কম, অথচ একটা ঋণাত্মক চার্জ বেশি। তাহলে এই কথাটাই শুধুমাত্র আমার এমসিকিউ এর জন্য খুব দরকার, এবং এই কথাটাই আমার দেখো ব্যাখ্যা সহকারে এটা লাগবে। এই যে এখানে তুমি এখানে দেখো, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলতেছে যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি একটা অম্ল, অম্লের চেয়ে এর অনুবন্ধী ক্ষারকে একটা হাইড্রোজেন পরমাণু কম থাকে। এই যে দেখো, এটা অনুবন্ধী ক্ষারক, তার মধ্যে একটা হাইড্রোজেন পরমাণু কম আছে, কিন্তু একটা ঋণাত্মক চার্জ বেশি থাকে। দেখো, এই যে একটা ঋণাত্মক চার্জ বেশি। সেম ভাবে কথাটা যদি উল্টায় বলি, ক্ষারকের চেয়ে তার অনুবন্ধী অম্লে একটা হাইড্রোজেন পরমাণু বেশি থাকে। এই যে দেখো, এটা উল্টা ভাবে চিন্তা করো, এখানে একটা কি ছিল, হাইড্রোজেন আয়ন বেশি, মানে হাইড্রোজেন পরমাণু বেশি ছিল, আর একটা ঋণাত্মক চার্জ কম আছে। এই যে দেখো, এখানে একটা ঋণাত্মক চার্জ কম আছে। তাহলে এই কথাটা আমার এখানে বলছে, তাহলে এটা আমাদের কিন্তু দরকার অনুধাবনমূলক প্রশ্নগুলোতে, এটা খুব কাজে আসবে। তাহলে এই ব্যাখ্যাটুকু, এই অংশটুকু এবং এই অংশটুকু এটা আসতে পারে, ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস শিখতে পারি চাইলে। আচ্ছা, আমরা এখান থেকে বলি, দেখো, আমি তো এখানে সবল অ্যাসিড লিখলাম আর তার অনুবন্ধী ক্ষারক গুলা লিখলাম। আমি এখন একটা দুর্বল অ্যাসিড লিখি। এই যে কার্বনিক অ্যাসিড লিখলাম, এই কার্বনিক অ্যাসিডটা কি? এই কার্বনিক অ্যাসিডটা একটা দুর্বল অ্যাসিড। তাহলে এই যে কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড লিখলাম, এই দুর্বল অ্যাসিডটার অনুবন্ধী ক্ষারক যদি হয়, একটা হাইড্রোজেন ত্যাগ করার পরে কি পাইলাম? বাইকার্বনেট পাইলাম। তাহলে দুর্বল অ্যাসিড, ওর থেকে একটা হাইড্রোজেন ত্যাগ করার পরে বাইকার্বনেট পাইলাম। এই বাইকার্বনেটটা এখন কি হবে? আমরা বলছিলাম সবল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক যদি দুর্বল হয়, তাহলে দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকটা কি হবে বলো? দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কি হবে? ভেরি গুড। তাহলে দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হবে সবল। সবল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক দুর্বল হলে দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হয় সবল। আচ্ছা, এখন এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো। দেখো, এটা তুমি একটু মনোযোগ দাও। এই যে সালফিউরিক অ্যাসিড থেকে তুমি বাইসালফেটটা পেলে, ও কিন্তু আরেকটা হাইড্রোজেন ত্যাগ করতে পারে। হাইড্রোজেন ত্যাগ করলে সে কি হয়ে যাবে? সালফেট 2 - সেম ভাবে এই যে বাইকার্বনেট, এই বাইকার্বনেট যখন একটা হাইড্রোজেন ত্যাগ করবে, তখন সে কি হয়ে যাবে? কার্বনেট 2 - এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে সালফেটটা, এই সালফেটটা এখন কি হবে? সে কি সবল হবে নাকি দুর্বল হবে? বা এই যে কার্বনেটটা যেটা বের করলাম আমরা, এই কার্বনেটটা আসলে এখন কি হবে? সে কি সবল হবে নাকি দুর্বল হবে? এটা আমরা কিভাবে বলবো? ভেরি গুড। তাহলে আমরা অনেকেই কনফিউজড হয়ে আছি। এখানে একটা জিনিস আমাকে একটু খেয়াল করতে হবে, যে এই যে সালফেটটা,
এই সালফেটটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? সালফেটটা শুরু হয়েছে এই সবল থেকে, তাই না? এই যে তুমি সালফেটটা শুরু হয়েছে সবল থেকে, তুমি এখানে খেয়াল করে দেখো, আমি যদি এইভাবে বলি সালফেটটা যেহেতু শুরু হচ্ছে সবল থেকে, এটা একটা ওয়ান ওয়ে রোডের মতো, একমুখী রাস্তা, ঠিক আছে, শুধুমাত্র সামনের দিকে আগাবে। সে সবল থেকে দুর্বলের দিকে গেল, তাহলে দুর্বল থেকে এটা হয়ে যাবে আরো বেশি দুর্বল। তাহলে এই সালফেটটা হচ্ছে কি বেশি দুর্বল। সেম ভাবে এই যে কার্বনিক অ্যাসিডটা, সে হচ্ছে কি দুর্বল ছিল, দুর্বল থেকে সে সবল, তারপরেরটা হয়ে যাবে বেশি সবল। তার মানে এটা বেশি সবল, ঠিক আছে। এই যে বেশি দুর্বল বা বেশি সবল, এরা যে বেশি সবল বা বেশি দুর্বল হইলো, এখন আমি তোমাকে যদি একটু কম্পেয়ার করতে দিই, এই যে বাইসালফেট এবং সালফেট, এদের মধ্যে এই দুইটার মধ্যে তুলনা করো তো। বাইসালফেটটাকে তুমি বলতেছো দুর্বল, আর সালফেটটাকে তুমি বলতেছো বেশি দুর্বল। তাহলে এদের মধ্যে আসলে তুলনা করলে সবল কোনটা? বাইসালফেট এবং সালফেট এই দুইটার মধ্যে আসলে সবল কোনটা? তুলনা করলে কোনটা সবল মনে হচ্ছে? ভেরি গুড। তুমি তো দেখতে পাচ্ছ এখানে তো নিচে লেখাই আছে, এটা তো মুখস্থ করার কিছু নেই। বললাম বাইসালফেটটা যদি দুর্বল হয় আর সালফেটটা যদি বেশি দুর্বল হয়, তাহলে এদের মধ্যে সবল হবে কোনটা? তুলনামূলকভাবে সবল হবে বাইসালফেটটা। সেম ভাবে এখন এটা আমাকে বলো যে এই যে বাইকার্বনেট এবং কার্বনেট এই দুইটার মধ্যে দুর্বল কোনটা? বাইকার্বনেট এবং কার্বনেট এই দুইটার মধ্যে দুর্বল কোনটা? ভেরি গুড। তাহলে সবাই এটা অ্যান্সার দিয়ে ফেলছো। তাহলে এদের মধ্যে দুর্বল হচ্ছে এই বাইকার্বনেটটা। খেয়াল করে দেখছো এই বাইকার্বনেটটাকে তুমি একটু আগে সবল বলছিলা, এখন আবার বলতেছো দুর্বল। সেম ভাবে দেখো এই যে বাইসালফেটটা, এটাকে একটু আগে বলছিলা দুর্বল, এখন আবার বলছো সবল। তার মানে আসলে আমি যে একটু আগে প্রমাণ করছিলাম মনে আছে, বাইসালফেট বাইকার্বনেট এরা সবাই উভধর্মী কথাটা বলছিলাম যে মনে আছে, ওই যে একটু আগে বলছিলাম না, যার সামনে একটা হাইড্রোজেন থাকবে পিছনে একটা ঋণাত্মক চার্জ থাকবে, যার সামনে একটা হাইড্রোজেন থাকবে পিছনে একটা ঋণাত্মক চার্জ থাকবে, ওরা এমফোটেরিক বা উভধর্মী বলছিলাম না? তার মানে দেখো এরা কিন্তু আসলে দ্বিমুখী আচরণ করতেছে, কখনো সে সবল হয়, কখনো সে দুর্বল হয়। কখন সবল বা কখন দুর্বল সেটা ডিপেন্ড করে তুমি কার সাথে তাকে তুলনা করতেছো সেটার উপরে। বুঝতে পারছো? কার সাথে তুমি তুলনা করবে সেটার উপরে ডিপেন্ড করবে সে সবল হবে নাকি দুর্বল হবে। থ্যাংক ইউ, সবাই কারেক্ট অ্যান্সার দিতে পারছো। তাহলে এই যে যে জিনিসগুলো আমি এখন শিখাইলাম, আহ, যদি তুমি অনুবন্ধী ক্ষারক গুলার ক্ষেত্রে যদি তুমি বলো যে তাহলে সবল থেকে যে সামনের দিকে আগাবে সে সবসময় দুর্বলের দিকে যেতে থাকবে, দুর্বল থেকে যখন কেউ আগাবে তখন সে দুর্বলের দিকে যেতে থাকবে বেশি, সরি মানে সবল থেকে দুর্বলের দিকে যাবে আর দুর্বল থেকে সবলের দিকে যাবে, উল্টাটা হবে সবসময়। যাই হোক সবসময় উল্টাটা হইতে থাকবে। আচ্ছা, এখন তাহলে এই কয়েকটা অ্যান্সার করো তো দেখি। 6, 7, 8, এই 6, 7, 8 এটা অ্যান্সার করো দ্রুত। ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার করছে, দু একজন বাদে। দু একজন আমরা একটু ভুল অ্যান্সার করতেছি, আর ম্যাক্সিমামই কারেক্ট অ্যান্সার করছে। আচ্ছা, আমরা অনেকে অ্যান্সারটা বুঝতেছি না, মানে প্রশ্নই বুঝতেছি না আমরা। প্রথমত দেখি নিচে কোনটা সবল অ্যাসিড নয়, তার মানে কোনটা দুর্বল অ্যাসিড এটা জানতে চাইছে, তাই তো? তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড সবল, নাইট্রিক অ্যাসিড সবল, পারক্লোরিক অ্যাসিড সবল, তাহলে সালফিউরাস অ্যাসিড এটা কিন্তু দুর্বল। তাহলে 6 এর ডি এটা সবাই কারেক্ট অ্যান্সার করছে। 7, 7-এ বলতেছে যে নিচের কোনটি সবল অনুবন্ধী ক্ষারক। তাহলে সবল অনুবন্ধী ক্ষারক এটা জানতে চাইছে, তাই না? আচ্ছা, সবল অনুবন্ধী ক্ষারক এটা যদি আমরা বের করতে চাই, তার মানে এসিডটা আসলে কি ছিল আমরা একটু খেয়াল করে দেখি। এসিড আর তার অনুবন্ধী ক্ষারক, তাই তো? আমরা কিভাবে সাজাইনি, আমাকে কি বলছে? বলছে এসিড আর তার অনুবন্ধী ক্ষারক। বলতেছে অনুবন্ধী ক্ষারকটা কি হবে? সবল হবে। আচ্ছা, অনুবন্ধী ক্ষারক যদি সবল হয় তাহলে এসিডটা কি হবে? দুর্বল, তাই না? এসিডটা হবে দুর্বল।
তাহলে দুর্বল অ্যাসিড থেকে আসছে কোনটা এটা জানতে চাইছি, তাই না? তাহলে দুর্বল অ্যাসিড থেকে আসছে কোনটা। এখানে যদি তুমি এই কার্বনেটটা এটাকে যদি অ্যাসিড আকারে চিন্তা করো, তাহলে কার্বনেটটা অ্যাসিড আকারে চিন্তা করলে সে হয়ে যাচ্ছে কার্বনিক অ্যাসিড। এটাকে যদি তুমি একটা হাইড্রোজেন লাগাই দাও সে হয়ে যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাকে যদি তুমি একটা হাইড্রোজেন লাগাই দাও তাহলে এটা হয়ে যাচ্ছে সালফিউরিক অ্যাসিড। এটাকে যদি তুমি হাইড্রোজেন লাগাই দাও তাহলে এটা হয়ে যাচ্ছে নাইট্রিক অ্যাসিড। আমি এখান থেকে অ্যান্সারটা বের করে ফেলছি। খেয়াল করে দেখো, আমরা জানতে চাচ্ছি দুর্বল অ্যাসিড থেকে আসছে কোনটা। তাহলে এই যে এটা ক নাম্বারটা, তাহলে সাতের অ্যান্সার হচ্ছে ক। অথবা তুমি যদি বেশি কিছু না বুঝো, সিম্পলি চিন্তা করে দেখো, এই কার্বনিক অ্যাসিডটা একমাত্র দুর্বল অ্যাসিড, এই কার্বনিক অ্যাসিডটা একমাত্র দুর্বল অ্যাসিড, বাদ বাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড সবল, নাইট্রিক অ্যাসিড সবল, সালফিউরিক অ্যাসিড সবল। তাহলে ব্যতিক্রম যেটা সেটাই তো আমার অ্যান্সার হবে, তাই না? তার মানে আমার ব্যতিক্রম অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা, অর্থাৎ কার্বনেট। এই কার্বনেটটা হচ্ছে সবল অনুবন্ধী ক্ষারক। আচ্ছা, তারপরে 8 নাম্বারটার মধ্যে বলছে যে নিচের কোনটা দুর্বল অনুবন্ধী ক্ষারক। সেম টেকনিক, দুর্বল অনুবন্ধী ক্ষারক সেম টেকনিক আমরা এইভাবে বের করতে পারি বুঝে বুঝে। আর যদি তুমি মনে করো যে ভাই আমি বুঝি না কিছু, আমাকে একটু শর্টকাট বলেন, তাহলে শর্টকাটে বলি। ওর সাথে একটা হাইড্রোজেন লাগাইলে কি পাবা? তুমি ওর সাথে হাইড্রোজেন লাগাইলে পাবা হচ্ছে কার্বনিক অ্যাসিড। ওর সাথে একটা হাইড্রোজেন লাগাইলে কি পাবা? হাইড্রোসালফিউরিক অ্যাসিড বা H2S। ওর সাথে একটা হাইড্রোজেন লাগাইলে কি পাবা? ফসফরিক অ্যাসিড পাবা। ওর সাথে একটা হাইড্রোজেন লাগাইলে কি পাবা? নাইট্রিক অ্যাসিড পাবা। কিছু যদি না বুঝো তাও তুমি অ্যান্সার করতে পারবা। দেখো কিছু বোঝার দরকার নেই, খালি ব্যতিক্রমটা অ্যান্সার। দেখো ব্যতিক্রম কেমনে। কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, হাইড্রোসালফিউরিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, ফসফরিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, সবল অ্যাসিড কোনটা? নাইট্রিক অ্যাসিডটা। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ঘ নাম্বারটা। যারা বুঝে বুঝে করছে তারা তো খুবই ভালো, যারা না বুঝে এই টেকনিক দিয়ে কাজে লাগাবা তাও ভালো, যে তুমি অ্যান্সার করতে পারো। থ্যাংক ইউ। সবাই এখন আমরা মোটামুটি বুঝলাম। এরপরে যদি আমরা আসি, তাহলে দেখো আমাদের এই বক্সটা কিন্তু অলরেডি পড়া হয়ে গেছে। এতক্ষণ আমরা যা পড়লাম এটা দিয়ে আমাদের অনুবন্ধী অ্যাসিড ক্ষারক নিয়ে আমরা আলোচনা করছি, যে সবল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হয় দুর্বল, আর দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হয় সবল। তাহলে এই কথাগুলো আমাদের এখানে বলছে, যে স্টার দেওয়া দুইটা লাইন, এই দুইটা লাইন আমাদের পড়া হয়ে গেছে। সবল অ্যাসিড অনুবন্ধী ক্ষারক হয় দুর্বল, আর দুর্বল অ্যাসিড অনুবন্ধী ক্ষারক হয় সবল। এতক্ষণ ধরে আমরা অনেক কিছু পড়ছি, খেয়াল করে দেখো, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এরা সবাই কি? তীব্র অ্যাসিড। তাহলে কারা কারা তীব্র অ্যাসিড এটা তুমি শিখছো, একটু আগে শিখলা কারা কারা তীব্র অ্যাসিড। যেমন ধরো এই যে তুমি এখানে দেখো যে পারক্লোরিক অ্যাসিড, এই যে দেখো পারক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিডটা কেমন? সবল অ্যাসিড। তাহলে তুমি এটা শিখছো। এইভাবে করে কারা কারা সবল অ্যাসিড দুর্বল অ্যাসিড এটা আমরা শিখছি। তারপরে তোমার হচ্ছে কারা কারা উভধর্মী। এই যে দেখো এই বাইকার্বনেটটা, খেয়াল করে দেখো, এই বাইকার্বনেটটা একবার বলতেছে তীব্র, আবার দেখো এই বাইকার্বনেটটাকে বলতেছে মৃদু। তার মানে বাইকার্বনেটটা আসলে কি? দুর্বল এবং সবল দুইটাই। তার মানে বাইকার্বনেটটা সবল এবং দুর্বল দুইটাই কেন? আমি ওই যে তোমাকে চীনার শর্টকাট টেকনিক বলে দিছিলাম না, কি বলছিলাম? যার সামনে একটা হাইড্রোজেন থাকবে আর পিছনে একটা ঋণাত্মক চার্জ থাকবে, তারা আসলে কি উভধর্মী, সবল এবং দুর্বল উভয়ই হবে। বুঝতে পারছো? এইভাবে তুমি আরো অনেকগুলো আছে। যেমন ধরো তুমি আবার দেখো, এই যে এখানে বাইকার্বনেটটাকে আবার লিখছে, এই যে বাইকার্বনেট, বাইকার্বনেটটাকে একবার বলছে সে হচ্ছে দুর্বল, আবার দেখো বলতেছে বাইকার্বনেটটাকে সে নাকি সবল। তার মানে বাইকার্বনেটটা কখনো সবল কখনো সে দুর্বল। আমরা এটা পারবো। দেখো আবার এই যে দেখো এখানে বাইসালফেট, বাইসালফেট এটাকে একবার বলতেছে সে তীব্র, আবার একবার বলতেছে বাইসালফেটটা সে নাকি দুর্বল। তাহলে বাইসালফেটটার ক্ষেত্রে আমরা যদি একটু তাকাই, দেখো এই যে বাইসালফেট, ও হচ্ছে কি সামনে একটা হাইড্রোজেন আছে, পিছনে একটা ঋণাত্মক চার্জ আছে। তাহলে সামনে একটা হাইড্রোজেন পিছনে একটা ঋণাত্মক চার্জ থাকলে ওরা হচ্ছে উভধর্মী। এই জিনিসগুলো আমরা পড়ছি, পড়া হয়ে গেল। এখন লুইস অ্যাসিড এবং লুইস ক্ষারক। তো লুইস অ্যাসিড এবং লুইস ক্ষারকের মধ্যে আমি একটা শর্টকাট বলি। প্রথমে শর্টকাট বলবো, তারপরে যদি তোমাদের আগ্রহ থাকে তাহলে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা শর্টকাটটা বলি। শর্টকাটটা হচ্ছে, লুইস ক্ষারক গুলা চেনা যায় খুব সহজে। একটা হচ্ছে যদি ঋণাত্মক আয়ন থাকে তাহলে তারা হচ্ছে লুইস ক্ষারক। ঋণাত্মক আয়ন কারা? এই যে দেখো সায়ানাইডের মাথায় একটা মাইনাস, হাইড্রোক্সিলের মাথায় একটা মাইনাস, ক্লোরাইডের মাথায় একটা মাইনাস। তাহলে সামনে যাদের মাথায় মাইনাস থাকবে তারা হচ্ছে লুইস ক্ষারক। শেষ, সহজ কথায় শেষ, লুইস ক্ষারক। এখন একটা বলছে যে যাদের মাথায় কিছুই থাকবে না, প্লাস মাইনাস কিছুই থাকবে না, তারা কি? প্রশমিত যৌগ বা প্রশম যৌগ। তাহলে প্রশম যৌগ যারা, এদের মধ্যে কারা লুইস অ্যাসিড এবং কারা লুইস ক্ষারক? প্রশম যৌগ যারা। তাহলে প্রশম যৌগগুলোর মধ্যে যারা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন থাকে, যেমন পানির মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকে এই অক্সিজেনের মধ্যে, অর্থাৎ কেন্দ্রীয় মৌলে। তাহলে কেন্দ্রীয় মৌলে যদি মুক্তজোড় ইলেকট্রন থাকে, যেমন অ্যামোনিয়ার মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকে, তারপরে ROH এর মধ্যে অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন থাকে, আর NH2 এর মধ্যে নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন থাকে,
তাহলে যাদের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন থাকবে কেন্দ্রীয় মৌলে, তাদের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন থাকলে তারা হচ্ছে লুইস ক্ষারক। তাহলে এরা যদি লুইস ক্ষারক হয়, বাদ বাকি সবাই হবে কি লুইস অ্যাসিড। আমরা লুইস অ্যাসিড এবং লুইস ক্ষারক এইভাবে করে বের করতে পারি। একটা হচ্ছে যদি লুইস ক্ষারকটাকে আমরা চিনতে পারি, তাহলে বাদ বাকি সবাই হচ্ছে কি লুইস অ্যাসিড। তাহলে লুইস ক্ষারক কারা? যাদের মধ্যে এই যে মাইনাস থাকতেছে অথবা মুক্ত জোড় ইলেকট্রন থাকতেছে। এখন দেখবা, খেয়াল করলে দেখবা যে ম্যাক্সিমাম জায়গায় এই যে অক্সিজেন যখন কেন্দ্রীয় মৌল হিসেবে কাজ করে, নাইট্রোজেন যখন কেন্দ্রীয় মৌল হিসেবে কাজ করে, সাধারণত তাদের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন থাকে। সাধারণত অক্সিজেন এবং নাইট্রোজেন যখন কেন্দ্রীয় মৌল হিসেবে কাজ করে, সাধারণত ওদের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন থাকে এবং তারাই লুইস ক্ষারক হয়, এইভাবে করে আমরা বলতে পারি। তাহলে আমরা এখান থেকে যদি আমরা বলি, 1 নাম্বারটার মধ্যে এখানে বলতেছে নিচের কোনটা লুইস অ্যাসিড। আচ্ছা, নিচের কোনটা লুইস অ্যাসিড এটা বের করার আগে আমরা একটু দেখি, এখানে তো মাইনাস আছে, মাইনাস থাকলে কি সে লুইস অ্যাসিড? এখানে তো মাইনাস আছে, তাহলে মাইনাস থাকলে কি সে লুইস অ্যাসিড? না। পানির মধ্যে অক্সিজেন আছে, যেটা কিনা অক্সিজেন কেন্দ্রীয় মৌল এবং অক্সিজেনের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাহলে কি সে লুইস অ্যাসিড? তাহলে লুইস অ্যাসিড কোনটা? লুইস অ্যাসিড হচ্ছে 4 নাম্বারটা। ঠিক আছে, তাহলে একের অ্যান্সার হচ্ছে 4। সবাই কারেক্ট অ্যান্সার করছে, থ্যাংক ইউ। এরপরে আমাকে তাহলে বলো যে, আচ্ছা ঠিক আছে, আফসানা মিলি বলতেছে যে ভাই বিস্তারিত ব্যাখ্যা করে বললে ভালো হয়। আমি বিস্তারিত ব্যাখ্যা করে বলতেছি, কারণ এটা আমাদের এইচএসসি এর জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এরপরে দেখো বলতেছে যে নিচের কোনটা লুইস অ্যাসিড নয়। এবার বলতেছে যে নিচের কোনটা লুইস অ্যাসিড নয় মানে কি, আসলে নিচের কোনটা লুইস ক্ষার এটা জানতে চাইছে, তাই না? তাহলে কোনটা লুইস ক্ষার, তুমি এখানে খেয়াল করে দেখো, ওই যে বলছিলাম নাইট্রোজেন যার মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তাহলে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তাহলে সে হচ্ছে লুইস ক্ষার। এটা আমাদের পড়া হয়ে গেল। 3 নাম্বারটার মধ্যে বলছে নিচের কোনটা লুইস ক্ষার। আবারও সেম কোশ্চেন, নিচের কোনটা লুইস ক্ষার। তাহলে এখানে দেখতে পারতেছো মাথার মধ্যে একটা ঋণাত্মক টুপি আছে, তাহলে মাথার মধ্যে ঋণাত্মক চার্জ থাকলে সে কি লুইস ক্ষার। তাহলে আমরা লুইস অ্যাসিড লুইস ক্ষার এটা খুব সহজে অ্যান্সার করতে পারতেছি। আচ্ছা, এবার যদি বলো যে ভাই তাহলে একটু বিস্তারিত বলেন, তাহলে বিস্তারিত জিনিসটা কি আসলে বলি। বিস্তারিত হচ্ছে বইয়ে কি বলতেছে, বইয়ে বলতেছে যারা ইলেকট্রন জোর দান করবে তারা হচ্ছে লুইস ক্ষার। মানে যারা ইলেকট্রন জোর দান করে মানে কি, এই যে দেখো ওদের মধ্যে জোড়ায় জোড়ায় ইলেকট্রন দান করার অ্যাবিলিটি আছে, কারণ ওই যে মুক্ত জোর আছে ইলেকট্রন, তাহলে মুক্ত জোর ইলেকট্রন থাকলেই তো সে ইলেকট্রন জোর দান করতে পারবে। তাহলে যাদের মাথায় ঋণাত্মক চার্জ থাকে, ঋণাত্মক চার্জ থাকা মানেও কিন্তু সে আসলে এক জোড়া ইলেকট্রন দান করতে পারে চাই। তাহলে ঋণাত্মক চার্জ থাকলেও সে এক জোড়া ওই যে ফ্রি রেডিক্যাল বা এগুলো পড়ছো না তোমরা, আহ তোমার হচ্ছে কার্বোক্যাটায়ন কার্বো অ্যানায়ন এগুলোর মধ্যে তোমরা হয়তো পড়ছো জৈব যৌগ চ্যাপ্টারে, আমি ওখানে না যাই। এখান থেকে যদি বলি যে ঋণাত্মক চার্জ গুলার মধ্যেও এক জোড়া ইলেকট্রন দান করার অ্যাবিলিটি আছে, আর হচ্ছে তোমার এখানে মুক্ত জোড় ইলেকট্রন যাদের আছে তাদেরও এক জোড়া ইলেকট্রন দান করার অ্যাবিলিটি আছে। যাদের মধ্যে এক জোড়া ইলেকট্রন দান করতে পারে তারা হচ্ছে লুইস ক্ষার, আর যারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হচ্ছে লুইস অ্যাসিড। তো এই যে কারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে আর কারা এক জোড়া ইলেকট্রন দান করতে পারে, এটাকে তুমি যদি একটু সহজভাবে যদি মনে রাখতে চাও, আমি একটু শর্টকাটে বলি যে তুমি এইভাবে করে চিন্তা করো, এটা তোমার জন্য একটা শর্টকাট ট্রিক্স, কারা লুইস অ্যাসিড এবং কারা লুইস ক্ষারক, কারণ এটা বের করতে আমাদের সবারই কম বেশ প্রবলেম হয়। আমি তোমাকে একটু শর্টকাটে বলি, প্লাস চার্জ থাকলে তারা লুইস অ্যাসিড, মাইনাস চার্জ থাকলে তারা হচ্ছে লুইস ক্ষারক। এটা তুমি আগে ফার্স্টে চিনো, প্লাস চার্জ থাকলে তারা লুইস অ্যাসিড, মাইনাস চার্জ থাকলে তারা লুইস ক্ষারক। আচ্ছা, তারপরে যদি তোমাকে বলা হয় যে তুমি এইভাবে চিন্তা করবা যে যদি কোন যৌগে অষ্টক অপূর্ণ থাকে, কেন্দ্রীয় মৌলের মধ্যে যদি অষ্টক অপূর্ণ থাকে, অষ্টক অপূর্ণ থাকবে বা ফাঁকা ডি অরবিটাল থাকবে, অষ্টক অপূর্ণ বা ফাঁকা ডি অরবিটাল, এই জিনিসটা ভালো করে বুঝো যে অষ্টক অপূর্ণ বা ফাঁকা ডি অরবিটাল যদি থাকে, ফাঁকা থাকা মানে কি, অপূর্ণ থাকা মানে কি, অপূর্ণ মানে গ্যাপ আছে, ফাঁকা মানেও গ্যাপ আছে, গ্যাপ থাকলে সে কি করতে যাবে, গ্রহণ করতে যাবে। তাহলে যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে চায় তারা হচ্ছে লুইস অ্যাসিড, তাই না? তাহলে আমাদের সংজ্ঞার সাথে কিন্তু মিলে যাচ্ছে, মানে যে শর্তটা, যে শর্তের সাথে মিলে যাচ্ছে, অষ্টক অপূর্ণ থাকবে অথবা ফাঁকা ডি অরবিটাল থাকবে। আরেকটা, তাহলে ক্ষারকের ক্ষেত্রে কি হবে, তারা হচ্ছে অষ্টক পূর্ণ থাকবে বা তোমার ফাঁকা ডি অরবিটাল থাকবে না, তাহলে এরা হচ্ছে কি লুইস ক্ষারক। আরেকটা আছে বইয়ের মধ্যে বলছে যে যাদের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, ধরো কোন একটা যৌগে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, তাহলে তারা ওই যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ভেঙে ফেলতে পারে, ফলে ভেঙে ফেললে নতুন করে তারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, সেই জন্য তাদেরকে বলা হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। আর এখানে আমরা মনে রাখবো কেন্দ্রীয় মৌলে মুক্ত জোড় ইলেকট্রন থাকে।
কেন্দ্রীয় মৌলে মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, তাহলে তারা হচ্ছে লুইস ক্ষারক। এই তিনটা কথা মনে রাখতে হবে, যে কোনো এক পাশ মনে রাখো, হয় অ্যাসিড মনে রাখো, না হয় ক্ষারক মনে রাখো। সবচাইতে সহজ হচ্ছে অ্যাসিড গুলাকে চিনতে পারা। অ্যাসিড গুলা চেনা যায় খুব সহজে। কি বললাম? অ্যাসিড গুলা চেনা যায় খুব সহজে। তুমি বলতে পারো যে ভাই অ্যাসিড গুলা খুব সহজে চেনা যায়, তাহলে আপনি তো তো বলছো যে ভাইয়া এসিড গুলা খুব সহজে চেনা যায়, তাহলে এসিড গুলা তো আপনি দেখাইলেন না, আপনি তো ক্ষারক গুলা দিয়ে দেখাইছেন, এসিড গুলা কেন দেখান নাই? এখন আমি দেখাইতেছি, দেখো এসিড গুলা খুব সহজে কিভাবে চিনবা। প্লাস থাকলে, যেমন ধরো এখানে এই যে ফেরিক প্লাস প্লাস আছে, তার মানে কি এটা লুইস অ্যাসিড। এই যে কপার 2 প্লাস প্লাস আছে, মানে এটা কি লুইস অ্যাসিড, শেষ। প্লাস থাকলে সে লুইস অ্যাসিড, যাই থাকুক সেটা। ধনাত্মক আয়ন থাকলে সেটা হচ্ছে লুইস অ্যাসিড। এখন যদি তুমি বলো যে ভাই তাহলে 2 নম্বর পয়েন্টটা একটু বুঝায় বলেন। আচ্ছা 2 নম্বর পয়েন্টে আসতেছি, তার আগে 3 নম্বর পয়েন্টে বলি। দেখো এখানে সালফার ডাই অক্সাইড আছে, সালফার ট্রাই অক্সাইড আছে। তুমি যদি সালফার ডাই অক্সাইড এবং সালফার ট্রাই অক্সাইডকে বিবেচনা করো, তাহলে সালফার ডাই অক্সাইড হচ্ছে এরকম, এই যে সালফার ডাই অক্সাইড। তুমি যদি বলো যে ভাই সালফার ট্রাই অক্সাইডকে বিবেচনা করেন, তাহলে এইভাবে সালফার ট্রাই অক্সাইড, তার মানে কি দ্বিবন্ধন আছে। তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে ওদেরকে সাধারণত বলা হচ্ছে লুইস অ্যাসিড। যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের মধ্যে কি থাকে? কার্বন ডাই অক্সাইডের মধ্যে তোমার কার্বন এবং অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন থাকে, ফলে ওরা আবার এই হাতটা ভেঙে ফেলতে পারে। যে কোনো একটা করে হাত যদি ভেঙে ফেলে, সেখানে আবার তোমার হচ্ছে নতুন করে বন্ধন করতে এইভাবে করতে পারে। ধরো এই যে এখানে একটা হাত, এখানে একটা হাত ভেঙে ফেললো, ফলে এখানে যে দুইটা হাত ভেঙে ফেললো, এই ফাঁকা হাতের জায়গায় সে কিন্তু ইলেকট্রন জোড় গ্রহণ করার অ্যাবিলিটি অর্জন করলো। ফলে এভাবে সে কিন্তু তোমার হচ্ছে এখানে আরেকটা অক্সিজেন যুক্ত করে ফেললো এভাবে করে। আর এখানে তো এই অক্সিজেনটা তখন মাইনাস চার্জ বিশিষ্ট, এই অক্সিজেনটা মাইনাস চার্জ বিশিষ্ট হলো। ফলে ওরা কি করবে? ওরা একটা করে হাইড্রোজেন প্লাস গ্রহণ করবে, একটা করে হাইড্রোজেন প্লাস গ্রহণ করবে, ফলে কার্বনিক অ্যাসিড তৈরি হবে। যাই হোক, আমাদের এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। আমরা শুধুমাত্র এটা মনে রাখি যে কার্বন ডাই অক্সাইডের মধ্যে কি ছিল, এরকম তোমার ফাঁকা, মানে তোমার হচ্ছে দ্বিবন্ধন ছিল। আর দ্বিবন্ধন থাকলে আমরা তাকে বলছিলাম সে হচ্ছে কি লুইস অ্যাসিড। তাহলে দ্বিবন্ধন থাকলে ওরা কি হবে? লুইস অ্যাসিড হবে। তাহলে আমরা দেখো 1 নম্বর পয়েন্টে বললাম ধনাত্মক আয়ন থাকলে সে লুইস অ্যাসিড, আর 3 নম্বর পয়েন্টে বললাম দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে তারা হচ্ছে লুইস অ্যাসিড। এবার বলতে পারো যে ভাই 2 নম্বর পয়েন্টে একটু বলেন, অষ্টক অপূর্ণ থাকলে বা ফাঁকা ডি অরবিটাল থাকলে। তাহলে অষ্টক অপূর্ণ কি জিনিস আর ফাঁকা ডি অরবিটাল কি জিনিস? মনে করো তোমাকে যদি আমি এভাবে বলি যে BF3, এই যে BF3 যেটা আমি বললাম, তুমি একটু খেয়াল করে দেখো তো, BF3 যদি বলি, বোরনের পারমাণবিক সংখ্যা 5, তার মানে প্রথম কক্ষপথে থাকে 2টা ইলেকট্রন, আর শেষ কক্ষপথে থাকে কয়টা? শেষ কক্ষপথে থাকে হচ্ছে 3টা ইলেকট্রন। তাহলে এই যে বোরনের শেষ কক্ষপথে যে 3টা ইলেকট্রন আছে, এই 3টা ইলেকট্রনের মধ্যে তুমি এখানে একটা ফ্লোরিন যুক্ত হবে, এখানে একটা ফ্লোরিন যুক্ত হবে, এবং এখানে যখন একটা ফ্লোরিন যুক্ত হবে, এই প্রত্যেকটা ফ্লোরিন কি করবে? একটা করে ইলেকট্রন শেয়ার করবে তাদের নিজেদের। ফলে একটা করে ইলেকট্রন শেয়ার করার পরে, এখন তুমি যদি হিসাব করে দেখো, বোরন ট্রাইফ্লোরাইড, এটার মধ্যে শেষ কক্ষপথে এখানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া ইলেকট্রন থাকলেও আরো 1 জোড়া কিন্তু ইলেকট্রন গ্রহণ করার মতো তাদের অ্যাবিলিটি আছে। তাহলে যাদের 1 জোড়া ইলেকট্রন গ্রহণ করার অ্যাবিলিটি থাকবে তারাই তো লুইস অ্যাসিড। তাহলে সেই হিসাব অনুসারে BF3 একটা লুইস অ্যাসিড। কেন? কারণ সে অষ্টক অপূর্ণ। তাহলে অষ্টক অপূর্ণ হইলেই সে লুইস অ্যাসিড হবে। যেমন ধরো BOH3 সেম ভাবে আমরা এখানে BOH3 এর মধ্যে কি বলতে পারি? একটা, দুইটা, তিনটা, শেষ কক্ষপথে এই যে 3টা ইলেকট্রন থাকে, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন। তাহলে এই যে BOH3 এর মধ্যে দেখো এখানে একটা OH যুক্ত হবে, এখানে একটা OH যুক্ত হবে, এখানে একটা OH যুক্ত হবে, এবং প্রত্যেকটা OH কি করবে? একটা করে ইলেকট্রন শেয়ার করবে ওদের সাথে। ফলে একটা করে ইলেকট্রন শেয়ার করার পরেও ওর কিন্তু 1 জোড়া ইলেকট্রন গ্রহণ করার মতো অ্যাবিলিটি আছে। তার মানে অষ্টক অপূর্ণ থাকার কারণে সে হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে এই যে BOH3 বলতেছি, এটাকে আমি এভাবে বলতে পারতাম না H3BO3? তাহলে দেখো BOH3 যেই কথা, H3BO3 একই কথা, অর্থাৎ এটাকে বলা হয় বোরিক অ্যাসিড। আচ্ছা ভাই বলতেছি নামের মধ্যে বোরিক অ্যাসিড, তাহলে অ্যাসিড কি লুইস অ্যাসিড হবে না ক্ষার হবে? তোমার কমন সেন্স কি বলে? নামের মধ্যেই বলতেছো তুমি বোরিক অ্যাসিড, তাহলে অ্যাসিড অবশ্যই লুইস অ্যাসিডই হবে। এটা গেল। এখন আসি লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ফাঁকা ডি অরবিটাল কেমনে বুঝবো। তাহলে ফাঁকা ডি অরবিটাল বোঝার জন্য আমি এখানে আর ডিটেলসে যাব না। ফাঁকা ডি অরবিটাল বোঝার জন্য সংক্ষেপে শুধু এটাই বলি, 11 বা তার বেশি পারমাণবিক সংখ্যা যাদের থাকবে, 11 বা তার বেশি পারমাণবিক সংখ্যা যাদের থাকবে তারা হচ্ছে ফাঁকা ডি অরবিটাল বিশিষ্ট। যেমন একটা এক্সাম্পল দিই, শুধুমাত্র সোডিয়ামের কথা যদি বলি, সোডিয়াম কি? সোডিয়াম হচ্ছে 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট। তাহলে সোডিয়াম যদি 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট হয়, অর্থাৎ ওর ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6 এবং 3s1, তাই না? এই যে 3s1 তুমি দেখলা, এখন এখানে তুমি আমাকে বলো যে n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু 3, তার মানে l ইকুয়াল টু কত? 0, 1,
2, অর্থাৎ এস পি এবং ডি। এই যে এটা তৃতীয় কক্ষপথে আছে, অর্থাৎ তৃতীয় কক্ষপথে 3s হওয়া সম্ভব, 3p হওয়া সম্ভব, 3d হওয়া সম্ভব। কিভাবে সম্ভব? এখানে 3s আছে, 3pও আছে কিন্তু সে 0, 3dও আছে কিন্তু সে 0। এটা আমরা লিখি না, এই যে 3p এবং 3d এরা 0 আছে তাই আমরা এটা লিখি না। কিন্তু খেয়াল করে দেখো এখানে কিন্তু ফাঁকা ডি অরবিটাল আছে, বুঝতে পারছো? তাহলে ফাঁকা ডি অরবিটাল কাদের মধ্যে থাকে? ফাঁকা ডি অরবিটাল হচ্ছে 11 পারমাণবিক সংখ্যা থেকে শুরু করে বাদ বাকি যত মৌল আছে তাদের প্রত্যেকের মধ্যে ফাঁকা ডি অরবিটাল থাকবে। কথা শেষ। ফাঁকা ডি অরবিটাল থাকলে তারা হচ্ছে লুইস অ্যাসিড। এখন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো তোমাকে আমি এইভাবে বললাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তুমি দেখো যে অ্যালুমিনিয়ামটা কি 11 বা তার বেশি পারমাণবিক সংখ্যা কিনা। তুমি জানো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, তাহলে যার পারমাণবিক সংখ্যা 11 বা তার বেশি থাকবে সে হচ্ছে কি লুইস অ্যাসিড। সেম ধরো তোমাকে এইভাবে যদি বলা হয় আচ্ছা, নাইমুর রহমান একটা কোশ্চেন করছে, ভাই জিঙ্কের তো পূর্ণ ডি অরবিটাল, তাহলে কি হবে? নাইমুর রহমান আমাকে অ্যান্সার করবে, নাইমুর রহমান বলবে যে জিঙ্ক ক্লোরাইড সে কি লুইস অ্যাসিড হবে নাকি লুইস ক্ষার হবে? জিঙ্ক ক্লোরাইড। দেখি এটা কারা বলতে পারে, অ্যান্সারটা কি হবে? জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে 30। আমরা বললাম কি পারমাণবিক সংখ্যা যদি 11 বা তার বেশি হয় তাহলে তারা লুইস অ্যাসিড হবে। তাহলে জিঙ্ক ক্লোরাইড কি আসলে লুইস অ্যাসিড নাকি লুইস ক্ষার? জিঙ্ক ক্লোরাইড। আচ্ছা, অনেকে আমরা ভুল বলতেছি, তাহলে আমরা সবাই ভুল অ্যান্সার দিচ্ছি। আমরা একটু এখানে বোঝার চেষ্টা করি। যারা নাইমুর রহমান যে আসলে কোশ্চেনটা যেটা করতে চাচ্ছে, নাইমুর রহমান বলছে যে ভাইয়া জিঙ্কের ক্ষেত্রে, আচ্ছা তোমরা আমাকে বলো জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা যখন তুমি করবা, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করলে এই হচ্ছে আমার আর্গন, তারপর আমি যদি এইভাবে বলি 3d10 এবং 4s2, এটা যদি বলি এখানে আমার n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু 4। তাহলে l ইকুয়াল কত? 0 1 2 3। তার মানে s p d এবং f। এই যে এস পি ডি এবং এফ পাচ্ছ, এটা কি চতুর্থ কক্ষপথে না? তার মানে চতুর্থ কক্ষপথে 4s হওয়া সম্ভব, 4p হওয়া সম্ভব, 4d হওয়া সম্ভব, 4f হওয়া সম্ভব। তার মানে ওরা কিভাবে সম্ভব? 4p টা 0, 4d টা 0 এবং 4f টা হচ্ছে 0। এই যে 4p 0, 4d 0, 4f 0, এর মধ্যে কি তুমি এখানে ফাঁকা ডি অরবিটাল পাইলা? এই যে ফাঁকা ডি অরবিটাল, আমি আগেই বলছিলাম না পারমাণবিক সংখ্যা যদি 30 বা তার উপরে হয় তাহলে তাদের মধ্যে ফাঁকা ডি অরবিটাল থাকবে। আর ফাঁকা ডি অরবিটাল থাকলে কি হবে? তারা লুইস অ্যাসিড। কেন? কারণ ওরা যে একজোড় ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, এই কারণে ওরা হচ্ছে লুইস অ্যাসিড। তার মানে জিঙ্ক ক্লোরাইডটা হচ্ছে লুইস অ্যাসিড। এখন তুমি হয়তো কনফিউজড হয়ে গেছো যে মৌল সময় পর্যাবৃত্ত ধর্ম চ্যাপ্টারে তো ভাইয়া আমরা পড়ছিলাম যে জিঙ্কটা হচ্ছে ডি অরবিটাল মানে হচ্ছে কি পূর্ণ থাকে, তাই না? তুমি যেটা পড়ছো তুমি আসলে একটা জিনিস খেয়াল করো নাই। তোমাকে আমি একটা কথা বলি, আমি আজকে যতগুলা কথা বলতেছি সবগুলা কথার মধ্যে আমি ডি অরবিটাল নিয়ে কথাবার্তা বলতেছি, আমি ডি ব্লক নিয়েও কথাবার্তা বলতেছি না, আমি অবস্থান্তর ধাতু নিয়েও কথাবার্তা বলতেছি না। তুমি যেটা নিয়ে প্যাচ লাগাইতেছো সেটা আমি বলি তোমাকে, এদের শর্তগুলা তুমি আসলে বুঝতে ভুল করতেছো। শর্তগুলা হচ্ছে ডি অরবিটাল বলতে আসলে বোঝায় যাদের ডিটা 0 থেকে 10-এর মধ্যে থাকে, তারা ডি অরবিটাল। ডি ব্লক বলতে আসলে বোঝায় যাদের 1 থেকে 10-এর মধ্যে থাকে। অবস্থান্তর বলতে আসলে বোঝায় যাদের 1 থেকে 9-এর মধ্যে থাকে, তাই না? তাহলে খেয়াল করে দেখো ডি অরবিটাল হচ্ছে যাদের 0 থেকে 10-এর মধ্যে থাকে। তাহলে 0 থাকা মানে কি? তারা সবাই ডি অরবিটাল বিশিষ্ট। তাহলে এখানে দেখো জিঙ্কের মধ্যে 0 আছে না, এই যে এখানে 4d 0, তার মানে এটাও কিন্তু ডি অরবিটাল বিশিষ্ট। তারপরে আগের পেজে যে আমি সোডিয়াম লিখছিলাম, আগের পেজে আমি কোথায় সোডিয়াম লিখলাম দেখো, এই যে সোডিয়ামের মধ্যে কি লিখছিলাম 3d টা 0, তাহলে 3d টা 0 আছে, তার মানে এটাও কি ডি অরবিটাল বিশিষ্ট। তার মানে 11 বা তার বেশি পারমাণবিক সংখ্যা হইলে তারা প্রত্যেকে ডি অরবিটাল বিশিষ্ট। কিভাবে বুঝলাম? এই যে এটা সামনে একটা জিনিস লাগাই নাই, এখন লাগাইলাম, সেটা হচ্ছে এন, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে, সর্বশেষ কক্ষপথের ডিটাই হচ্ছে যাদের মধ্যে ডি থাকবে তারা হচ্ছে ডি অরবিটাল বিশিষ্ট মৌল। তাহলে 11 থেকে শুরু করে বাদ বাকি যত মৌল আছে তাদের প্রত্যেকের মধ্যেই শেষ কক্ষপথে ডিটা 0 থেকে 10-এর মধ্যে থাকে, তাহলে আমরা তাদেরকে ডি অরবিটাল বিশিষ্ট বলতে পারি। ডি অরবিটাল বিশিষ্ট, ঠিক আছে? তাহলে আমার মনে হয় যে নাইমুর রহমান, হ্যাঁ নাইমুর রহমান বুঝতে পারছে ডি অরবিটাল বিশিষ্ট হওয়া এক জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি বলি যে তাহলে ডি ব্লক কারা? ডি ব্লক হচ্ছে যাদের মধ্যে n-1 অবস্থান্তর যদি বলো তাহলে তার আগে লাগাই দিতে হবে একটা n-1, এইটা লাগাই দিতে হবে, তাহলে এবার তোমার কনফিউশনটা দূর হইলো। এবার তুমি দেখো বুঝতে পারবা। তুমি যে বারবার বলতেছো ভাইয়া জিঙ্ক তো ডি, ডি ব্লক মানে জিঙ্ক তো তোমার হচ্ছে ডিটা পূর্ণ থাকে ভাইয়া, যারা বলতেছে যে ভাইয়া ডিটা পূর্ণ থাকে, কোন ডিটা পূর্ণ থাকে? শেষ কক্ষপথের আগের কক্ষপথের ডিটা পূর্ণ থাকে। এই যে দেখো শেষ কক্ষপথের 4d আর তার আগের কক্ষপথের 3d, তাহলে বলতেছে শেষ কক্ষপথের আগের কক্ষপথের ডিটা পূর্ণ থাকে।
এটা তো আমি বলি নাই, এটার দিকে তাকাইতে তো আমি বলি নাই। আমি কি বলছি, ডি অরবিটাল যদি কারো ফাঁকা থাকে তাইলেই হবে। তাই এত কথা তো মনে রাখার দরকার নেই। সংক্ষেপে তুমি বলো না যে পারমাণবিক সংখ্যা 11 বা তার উপরে চলে গেলে সে লুইস অ্যাসিড, পারমাণবিক সংখ্যা 11 বা তার উপরে চলে গেলেই সে কি লুইস অ্যাসিড। যেমন ধরো তোমাকে এখন যদি আমি একটা কোশ্চেন করি, তুমি এটা বলতে পারবা কিনা, বলো যে ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড সে কি লুইস অ্যাসিড নাকি লুইস ক্ষার, এটা অ্যান্সার করো। এটা সবাই পারবা। বলো যে ফেরিক ক্লোরাইডটা কি লুইস অ্যাসিড না লুইস ক্ষার। ভেরি গুড। তা এটা কি মানে খুব কষ্ট লাগছে, মানে এটা বের করতে খুব কষ্ট হয়েছে? কিছুই করা লাগে নাই, খালি আমি আয়রনের দিকে তাকাইলাম, আয়রনের পারমাণবিক সংখ্যা আমি জানি 11 বা তার বেশি হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে কি লুইস অ্যাসিড। খুব সহজ না? তাহলে এইভাবে করে আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। তাহলে যতগুলা কথা বলছি সবগুলা কথা কিন্তু তোমার বই থেকে, যে বোরিক অ্যাসিড একটা লুইস অ্যাসিড, বোরিক অ্যাসিড নামের মধ্যেই বলছে অ্যাসিড, তাহলে সে কি হবে লুইস অ্যাসিড হবে। কার্বন ডাই অক্সাইডের মধ্যে দ্বিবন্ধন আছে তাই সে লুইস অ্যাসিড। তাহলে এইভাবে করে সব পড়ানো হয়ে গেছে। আয়রন কি থাকে, ধনাত্মক আয়ন থাকে, ধনাত্মক আয়ন থাকলে সে কি লুইস অ্যাসিড। এই জিনিসগুলো আমরা পড়ছি। থ্যাংক ইউ যারা মোটামুটি বুঝতে পারছো। তাহলে এবার আমরা কোশ্চেন সলভ করি, আমাদের পড়া মোটামুটি শেষ। আমরা হচ্ছে এইচএসসি এর জন্য যা ছিল আমরা শুধু তাই পড়বো, এইচএসসি বাইরে আমাদের এত বেশি পড়ার দরকার নাই। আমরা এখান থেকে যদি দেখি যে নিচে কোন জোড়া লুইস অ্যাসিড, তাহলে নিচে কোন জোড়া লুইস অ্যাসিড এটা বলো। তাহলে আমাকে 86 নাম্বারটা অ্যান্সারটা বলো, খুব দ্রুত অ্যান্সার দাও। 86 থেকে 88 পর্যন্ত, 86 থেকে 88 পর্যন্ত দ্রুত অ্যান্সার করো। আচ্ছা, তা আমরা এখানে দেখি বলতেছে যে কোন জোড়াটা লুইস অ্যাসিড। অ্যালুমিনিয়ামের দিকে যদি তাকাই, খেয়াল করে দেখি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13। এই অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, আবার এখানে অ্যালুমিনিয়াম আছে পারমাণবিক সংখ্যা 13, তার মানে পারমাণবিক সংখ্যা 11 বা তার বেশি থাকলে তারা লুইস অ্যাসিড। তার মানে তিনটা জায়গার মধ্যে লুইস অ্যাসিড পেয়ে গেছি। এখন কথা হচ্ছে বলছে কি কোন জোড়াটা, মানে দুইটাই লুইস অ্যাসিড হইতে হবে। তাহলে দুইটাই যদি লুইস অ্যাসিড হইতে হয়, এই যে BF3 একটু আগে দেখাইছিলাম না, BF3 স্ট্রাকচার, সেখানে বোরন কি থাকে, অষ্টক অপূর্ণ থাকে, আর অষ্টক অপূর্ণ থাকলে সে কি লুইস অ্যাসিড। তার মানে অ্যান্সার হবে খ। ভেরি গুড, যারা কারেক্ট অ্যান্সার দিছো ভেরি গুড। তারপরে বলছো যে নিচে কোনটা তীব্র অ্যাসিড। হ্যাঁ, এটা নিচের কোনটা তীব্র অ্যাসিড, এটা তোমরা তাহলে বলো যে এদের মধ্যে কোনটা তীব্র অ্যাসিড হবে। অনেকে মনে মনে বলতেছে যে ভাই এখন তো কনফিউশনে পড়ে গেলাম। একে হচ্ছে নাইট্রিক অ্যাসিডটাও তীব্র অ্যাসিড, তারপরে সালফ্রিক অ্যাসিডটাও তীব্র অ্যাসিড। এই দুইটা যে দুর্বল অ্যাসিড এটা আমরা আগেই শিখছি। ওই যে আমরা 8টা অ্যাসিড মুখস্থ করে ফেলছিলাম, মনে আছে? 8টা অ্যাসিড যে আগে মুখস্থ করে ফেলছিলাম। তাহলে আমরা এখানে পাইলাম কি নাইট্রিক অ্যাসিড এবং সালফ্রিক অ্যাসিড, এই দুইটা হচ্ছে সবল অ্যাসিড। এখন আমরা কি ডাবল অ্যান্সার দেখাবো? না, আমরা এখান থেকে ডাবল অ্যান্সার দেখাবো না। আমরা এখন সেই রাসায়নিক পরিবর্তনে একটা জিনিস ছিল যে কার থেকে কে সবল, মানে ক্লাসের মধ্যে দুইটা ভালো স্টুডেন্ট আছে, রোল 1 যে সেও ভালো স্টুডেন্ট, রোল 2 যে সেও ভালো স্টুডেন্ট, কিন্তু এই দুইজনের মধ্যে আবার কে ভালো, এটা যদি আমরা বের করতে যাই তাহলে মনে রাখবা যার কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি, যেমন নাইট্রোজেন কেন্দ্রীয় মৌল তার জারণ মান হচ্ছে +5, আর সালফ্রিক অ্যাসিড কেন্দ্রীয় মৌল যার জারণ মান হচ্ছে +6। তাহলে যার কেন্দ্রীয় পরমাণু জারণ মান বেশি সে হচ্ছে সবল অ্যাসিড। তাহলে আমার অ্যান্সার কি হবে এখানে? সালফিউরিক অ্যাসিড। তাহলে 87 ক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আটাশি নম্বরে বলছে যে নিচের কোনটা লুইস অ্যাসিড। এখন এটা মনে হয় সবাই পারবে। এটা ভুল করো না, এটা বোর্ডের প্রশ্ন কিন্তু। এটা যেবার পরীক্ষায় আসছিল ঢাকা বোর্ডে 2017-তে, তখন অনেক স্টুডেন্ট ভুল করে এটা দাগাই দিয়ে আসছিল। ভাই সালফিউরিক অ্যাসিড কিন্তু লুইস অ্যাসিড না। তুমি খেয়াল করে দেখো ওর মধ্যে হাইড্রোজেন আছে, ঠিক আছে, ভালো কথা, হাইড্রোজেন আছে। হাইড্রোজেন থাকলে তো সে আরএনিয়াস অ্যাসিড হয় আর ব্রনস্টেড লাউরি অ্যাসিড হয়, কিন্তু সে তো ভাই লুইস অ্যাসিড না। লুইস অ্যাসিড কোনটা? তাহলে অ্যালুমিনিয়ামটা, কারণ এর পারমাণবিক সংখ্যা ওই যে 11 বা তার বেশি, এই জন্য এটা হচ্ছে লুইস অ্যাসিড। এবার আমাকে বলো 90 নাম্বারটার অ্যান্সার কি হবে। 90 এর অ্যান্সার কি হবে, কোনটা লুইস ক্ষারক? খেয়াল করে দেখো অ্যালুমিনিয়াম এটা পারমাণবিক সংখ্যা 13। আয়রন এটা পারমাণবিক সংখ্যা 26। সালফার ওর পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। এদের পারমাণবিক সংখ্যা দিয়ে আমরা কিন্তু বের করে ফেলছি অলরেডি অ্যান্সার। দেখো পারমাণবিক সংখ্যা দিয়ে অ্যান্সার বের করে ফেলছি। তাহলে আমার বাদ থাকে কোনটা? 13 এটাও লুইস অ্যাসিড, 26ও লুইস অ্যাসিড, 16ও লুইস অ্যাসিড। তাহলে কোনটা লুইস ক্ষারক? এই খ নাম্বারটা। খ নাম্বারটা হচ্ছে লুইস ক্ষারক। সহজ না জিনিসটা?
আচ্ছা, তারপরে 89 নাম্বারটা, এটাও সবাই পারবা। 89 নাম্বারটার মধ্যে বলতেছে যে নাইট্রেট এর অণুবন্ধী অ্যাসিড কোনটা। নাইট্রেট এর অণুবন্ধী অ্যাসিড কোনটা? তো তুমি দেখো এখানে নাইট্রেট দিছে মানে কি, ক্ষারক দিছে, ক্ষারকের সাথে একটা হাইড্রোজেন যোগ করলেই তো পাচ্ছ কি একটা অণুবন্ধী অ্যাসিড। তার মানে অ্যান্সার কি হবে? 89 এর ক। এখন আমাকে 91 নাম্বার আর 92 নাম্বারটার অ্যান্সারটা বলো। 91 আর 92 এখানে একটু কারেকশন হবে, এটা H3O+ হবে, এটা H3O+, একটু ভুল দেওয়া ছিল। তাহলে সবাই মোটামুটি আমরা পারতেছি। এই যে পানি, পানি ওর থেকে যদি একটা হাইড্রোজেন যোগ করি আমরা, পানির সাথে একটা হাইড্রোজেন যোগ করলে কি পাওয়া যাবে? হাইড্রোনিয়াম আয়ন। তাহলে এটার অনুবন্ধী অম্ল কোনটা হবে? একানব্বই এর হচ্ছে 4। তাহলে এবার 92 নাম্বারটা বলো। 92 নাম্বারটা অনেকে হয়তো বা ভুল করবা, আমি যতটুকু বুঝতেছি 92 নাম্বারটা ভুল করার কথা। আচ্ছা, 92 নাম্বারটা যেমন ধারণা করছিলাম তেমনই অনেকে ভুল আনসার দিছো। 92 নাম্বারটা আমি একটু বলি, কার্বনিক অ্যাসিড এবং পানির বিক্রিয়া, তাই না? তাহলে এখানে আমরা একটু দেখি। আচ্ছা, আমি এখানে একটু বলি, কার্বনিক অ্যাসিড এবং পানি ওরা বিক্রিয়া করলো, তাহলে বিক্রিয়া করলে এখান থেকে আমরা পাচ্ছি, সেটা যদি কার্বনিক অ্যাসিড এবং পানি হয়, আমার এখানে একটু বুঝতে হবে। আচ্ছা, তাহলে কার্বনিক অ্যাসিড এবং পানি ওরা বিক্রিয়া করে পাচ্ছি হচ্ছে বাইকার্বনেট এবং হাইড্রোনিয়াম আয়ন। আচ্ছা, এবার আমরা যদি একটু চিন্তা করি, এটা কি, এটা একটা অ্যাসিড, এটা কি, এই অ্যাসিডটার অনুবন্ধী ক্ষারক, তাই না? ও যদি একটা অ্যাসিড হয় তাহলে এই কার্বনেটটা কি, মানে এই বাইকার্বনেটটা কি, তার অনুবন্ধী ক্ষারক। আচ্ছা, অ্যাসিড আর ক্ষারক তারা কি পরস্পর পাশাপাশি থাকে? তাহলে অ্যাসিড আর ক্ষারক যদি বিক্রিয়া করে, তাহলে এই পানিটা যদি ক্ষারক হয় তাহলে এটা কি, এটা হচ্ছে তার অনুবন্ধী অ্যাসিড, ঠিক কিনা? তাহলে দেখো এটাকে আমরা নাম দিচ্ছি অনুবন্ধী ক্ষারক, আর এটাকে আমরা নাম দিচ্ছি অনুবন্ধী অ্যাসিড। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাইলাম, এর মধ্যে আমাকে বলছে যে অনুবন্ধী অম্ল জোর, অনুবন্ধী অম্ল জোর। তাহলে অনুবন্ধী অম্ল জোর এটা যদি আমরা বের করতে যাই, তার মানে এখানে খেয়াল করে দেখো, এটা একটা অ্যাসিড মানে অম্ল, এটা একটা অ্যাসিড মানে অম্ল, এই দুইটাই হচ্ছে আসলে অম্ল জোর। মানে আমার যে অম্ল জোর গুলাকে বের করতে বলছে, সেই অম্ল জোরটা হচ্ছে এই কার্বনিক অ্যাসিড এবং হচ্ছে এই পানির আয়ন, যেটা মানে তোমার হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, এরা হচ্ছে আসলে অনুবন্ধী অম্ল জোর। এখন তুমি বলতে পারো যে ভাই এরা অনুবন্ধী অম্ল জোর কেমনে হলো? একটার মধ্যে তো অনুবন্ধী লেখাই আছে, এই যে এটা তো অনুবন্ধী লেখাই আছে, এটা তো তুমি বুঝলা। এবার একটু উল্টা করে চিন্তা করো, এই যে বাইকার্বনেট যেটা আছে, এই বাইকার্বনেটটা কি একটা ক্ষারক না? তাহলে এই বাইকার্বনেটের অনুবন্ধী অ্যাসিড কোনটা? এই যে কার্বনিক অ্যাসিডটা। তার মানে ওকে আমরা বলতে পারি কার অনুবন্ধী অ্যাসিড? ও হচ্ছে এই বাইকার্বনেটের অনুবন্ধী অ্যাসিড। তাহলে আমরা এখান থেকে অম্ল জোর পাইলাম কিনা দেখো, দুইটা অম্ল আছে আমাদের এখানে, তাহলে আমরা সেই দুইটা অম্ল জোর পাইছি। এই যে অম্ল জোর পাইলাম, এটা হচ্ছে এই কার্বনিক অ্যাসিডটা আর এই হাইড্রোনিয়াম আয়নটা, যেটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে খ, খ নাম্বারটা আমাদের অ্যান্সার।
আচ্ছা, এরপরে হচ্ছে আমরা 93 নাম্বারটা যদি অ্যান্সার করি, 93 নাম্বারটা আর 94 নাম্বারটা অ্যান্সার করো দ্রুত। আমাদের এইচএসসির জন্য যতটুকু দরকার এতটুকু আমাদের শেষ, এই পর্যন্ত পড়লে আমাদের শেষ হয়ে যাচ্ছে। এটার মধ্যে বলছে যে কার্বনিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কোনটা। তাহলে এটা যদি কার্বনিক অ্যাসিড হয়, এটা যদি অ্যাসিড হয়, তাহলে ওর অনুবন্ধী ক্ষারক হচ্ছে এটা। কার্বনিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কোনটা? এই বাইকার্বনেটটা। তাহলে আমার অ্যান্সার হচ্ছে ক, 93 এর অ্যান্সার হচ্ছে ক। 94 নাম্বারটার অ্যান্সার কি হবে? এবিকে অনুবন্ধী অম্ল কোনটা? প্রথমত হচ্ছে অ্যামোনিয়াটা কি একটা ক্ষারক, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি একটা অ্যাসিড। তাহলে এই অ্যামোনিয়াম আয়নটা কি হবে? ও কি হবে একটা, এই অ্যামোনিয়ার অনুবন্ধী অম্ল হবে। ঠিক আছে, অ্যামোনিয়ার অনুবন্ধী অম্ল কোনটা? অ্যামোনিয়াম আয়নটা। তাহলে আমার অ্যান্সার হচ্ছে ঘ। ঠিক আছে, থ্যাংক ইউ। মোটামুটি আমরা সবাই অ্যান্সার করতে পারছি। এগুলো পারলে আমাদের এইচএসসির জন্য ইনশাল্লাহ আশা করা যায় যে সব কভার হয়ে যাবে। তাহলে আমরা অ্যাসিড শিখলাম, ক্ষার শিখলাম, আরএনিয়াস অ্যাসিড, আরএনিয়াস ক্ষার, লুইস অ্যাসিড, লুইস ক্ষার, ব্রনস্টেড-লাউরি অ্যাসিড, ব্রনস্টেড-লাউরি ক্ষার। এগুলো আমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলো যদি ভালো করে মনোযোগ দিয়ে আমরা পড়ি, তাহলে ইনশাল্লাহ আমাদের আশা করা যায় যে ভালো কাজে আসবে। 89 নাম্বারটার কথা বলতেছে যে 89 নাম্বারটা নাইট্রেট এর অনুবন্ধী অ্যাসিড কোনটা? নাইট্রেট 2 এর অনুবন্ধী অ্যাসিড। আচ্ছা, ধরো NO2, এই যে NO2 মাইনাস, NO2 মাইনাসটা আসছে কোত্থেকে? নিশ্চয়ই HNO2 থেকে আসছে। আচ্ছা, এই HNO-টা কি? HNO-টা হচ্ছে একটা অ্যাসিড, আর ওর থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে যাদেরকে পাওয়া যায়, এই যে নাইট্রাস অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে যাদেরকে পাওয়া যায়, তারা কি তার অনুবন্ধী ক্ষারক না? তাহলে এটা যদি, নাইট্রেটটা যদি অনুবন্ধী ক্ষারক হিসেবে কাজ করে, তাহলে তার অনুবন্ধী অ্যাসিড হিসেবে কাজ করবে কোনটা? HNO2। তাহলে HNO2 যেটা, এটা হচ্ছে তার অনুবন্ধী অ্যাসিড হবে। আচ্ছা, তার মানে আমার অ্যান্সারটা হবে এটা। আমি মনে হয় এখানে ভুল করছি, এটার অ্যান্সার হবে HNO2। 89 নাম্বারটার অ্যান্সার হবে HNO2। এটা এখানে আমি খেয়াল করি নাই, এটা NO2 মাইনাস ছিল। যদি NO2 মাইনাস না হয়ে যদি এটা NO3 মাইনাস হইতো, তাহলে সেটা নাইট্রিক অ্যাসিড হইতো। আমি এখানে নাইট্রিক অ্যাসিড, আমি NO2 টা খেয়াল করি নাই, আমি NO3 খেয়াল করে ওটাকে HNO3 দাগাই দিয়ে আসছি। এটা একটু খেয়াল করতে হবে। তাহলে খ নাম্বারটা হবে, হ্যাঁ 89 নাম্বারটা অ্যান্সার হবে খ। যদি NO2 মাইনাস হয় তাহলে হবে নাইট্রাস অ্যাসিড, আর যদি NO3 মাইনাস হয় তাহলে হবে নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, তীব্রতার ক্রম কি লাগবে কিনা? তীব্রতার ক্রম লাগবে হচ্ছে রাসায়নিক পরিবর্তন অংশ থেকে। এইচএসসি তে তীব্রতার ক্রম থেকে কোশ্চেন আসতে পারে, তবে দুইটা কোশ্চেন শুধুমাত্র শিখবা, সেটা হচ্ছে যে এসিড গুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট যেগুলো আছে। আচ্ছা, 136 নাম্বারটা, এটা অ্যান্সার করো, এটা অ্যান্সার করো। আর আমি এই ফাঁকে একটু বলি, ধরো কয়েকটা অ্যাসিড আছে, পারক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এরকম কয়েকটা কমন অ্যাসিড দিব। এই অ্যাসিড গুলোর মধ্যে যদি বলে যে কোনটা কার থেকে সবল, এটা যদি বলে, তাহলে টেকনিকটা হচ্ছে কি, যার কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি, যেমন +7, +6 আর হচ্ছে +5, তাহলে যার কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি সে হচ্ছে সবল অ্যাসিড। তাহলে পারক্লোরিক অ্যাসিডটা বেশি সবল, তার থেকে সালফিউরিক অ্যাসিড, তার থেকে নাইট্রিক অ্যাসিড, এরকম। এখন যদি আবার এখানে এরকম থাকে যে H3PO4 ফসফরিক অ্যাসিড যদি থাকে, এই যে ফসফরিক অ্যাসিড, এর মধ্যে তুমি দেখো ফসফরিক অ্যাসিডের, ফসফরাসের কেন্দ্রীয় মৌলের জারণ মান হচ্ছে +5, তাহলে নাইট্রোজেনেরও কেন্দ্রীয় মৌলের জারণ মান +5, ফসফরাসেরও কেন্দ্রীয় মৌলের জারণ মান +5। তাহলে এই দুইটার মধ্যে কোনটা কার থেকে বেশি সবল, এটা বের করার জন্য আমাদের বইতে বলা আছে যার আকার ছোট, কেন্দ্রীয় মৌলের মধ্যে যার আকার ছোট সে হচ্ছে সবল অ্যাসিড। তাহলে নাইট্রোজেন এবং ফসফরাস একই গ্রুপের মৌল সমূহের মধ্যে নাইট্রোজেনের আকার ছোট, ফসফরাসের আকার বড়। তাহলে যার আকার ছোট সে হচ্ছে সবল অ্যাসিড। তাহলে নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে সবল অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডটা সবল অ্যাসিড। ঠিক আছে, তাহলে নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে কি সবল অ্যাসিড। এরকম কয়েকটা দিতে পারে। আরেকটা আছে যেটা খুব কমন, সেটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড। এদের মধ্যে বলে যে এদের মধ্যে কোনটা কার থেকে বেশি সবল অ্যাসিড, বা হাইড্রোফ্লোরিক অ্যাসিড এভাবে যদি বলে, এদের মধ্যে কোনটা কার থেকে সবল। মনে রাখবা যার ঋণাত্মক আয়নের আকার বড়, যেমন এখানে আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড এবং ফ্লোরাইড। তুমি খেয়াল করে দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যদি আমি লিখি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এভাবে করে যদি লিখি, এটার আকার ছোট, এটার আকার তার থেকে বড়, ব্রোমিনের আকার আরো বড়, আয়োডিনের আকার সবচেয়ে বড়, তাই না? তাহলে যে
মনে করো এটা যদি একটা হাইড্রোজেনের একটা গাছ হয়, মনে করো এটা একটা হাইড্রোজেনের গাছ, এই হাইড্রোজেন নামক গাছ থেকে কোন ফলটা সবার আগে টুপ করে নিচে পড়ে যাবে? যেই ফলটার আকার বড়, তাহলে এখানে আয়োডাইড আকারটা বড়, তার মানে আয়োডাইডটা সবার আগে পড়ে যাবে। গাছ থেকে ভারী ফলটা সবার আগে পড়ে যাবে না, তার মানে হাইড্রোজেন থেকে যেটা সবার আগে মুক্ত হবে সে সবচেয়ে বেশি সবল অ্যাসিড, অর্থাৎ যার আকার বড় সে বেশি সবল অ্যাসিড। তারপরে ব্রোমাইড, তারপরে ক্লোরাইড, তারপরে ফ্লোরাইড। ঠিক আছে, যার আকার বড় সে বেশি সবল অ্যাসিড, আর যার আকার ছোট সে সবচেয়ে দুর্বল অ্যাসিড। এটা রাসায়নিক পরিবর্তনের টপিক, তারপরে যেহেতু কোশ্চেন করছো সেই জন্য বললাম। অণুবন্ধী অম্লক্ষারক যুগলের মধ্যে পার্থক্য কি? একটা হাইড্রোজেন আয়ন। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি। আমাদের এই টপিক গুলা থেকে ইনশাআল্লাহ এইচএসসি তে কমন পড়বে, আমরা এগুলা বেশি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করব। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। আচ্ছা, কারো কোনো প্রবলেম নাই খুব সম্ভবত। অসীম আশা ও বলছে যে ভাইয়া প্যাচ লেগে যাচ্ছে, কোনটা প্যাচ লাগছে আমি আসলে বুঝিনি। হ্যাঁ, অ্যানোটেড লেকচারটা পিডিএফ আকারে দেওয়া হবে। আচ্ছা, বিওডি আর সিওডি কি জিনিস বলো তো? বিওডি আর সিওডি কি? যদি ধরো কোনো একটা পুকুরের মধ্যে, মনে করো পানির মধ্যে যতটুকু পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকে, পানির মধ্যে যতটুকু পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকে তাকে আমরা বলি ডিজলভড অক্সিজেন, মানে ডিও। পানির মধ্যে যতটুকু অক্সিজেন দ্রবীভূত থাকে তাকে আমরা বলি ডিজলভড অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেন, মানে ডিও। কিন্তু যদি সেই পানির মধ্যে কিছু পরিমাণ জৈব যৌগ দ্রবীভূত থাকে, পানির মধ্যে জৈব যৌগ দ্রবীভূত থাকতে পারে না? যেমন ধরো কেউ সার দিল পানির মধ্যে, বা ধরো কেউ পানির মধ্যে কোনো একটা মাছ মরে গেছে, মাছ তো জৈব যৌগ দিয়ে তৈরি, তাহলে এরা হচ্ছে কি পচনশীল যৌগ। তাহলে কোনো পচনশীল জৈব যৌগ যদি থাকে, তাহলে সেই পচনশীল জৈব যৌগ পানির মধ্যে দ্রবীভূত থাকলে তখন আমরা সেটাকে বলি হচ্ছে বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর যদি সেখানে কোনো পচনশীল জৈব যৌগের সাথে অপচনশীল কোনো যৌগ, অথবা যদি তোমার হচ্ছে অপচনশীল জৈব যৌগ কি, আবার তুমি বলতে পারো যে মনে করো একটা মার্কার পেন, একটা মার্কার পেন এটা কিন্তু একটা জৈব যৌগ, কারণ প্রকৃতির মধ্যে যত কিছু আছে সবই জৈব যৌগ দিয়ে তৈরি, কিন্তু এটা আসলে পচনশীল নয়। তারপরে যেমন ধরো কেউ একটা পলিথিনের প্যাকেট ফালাই দিল, বা ধরো কেউ একটা হয়তো বা তোমার চিপসের প্যাকেট ফালাই দিল, তাহলে চিপসের প্যাকেট এরা কিন্তু কি জৈব যৌগ দিয়ে তৈরি, কিন্তু এরা হচ্ছে অপচনশীল। তাহলে অপচনশীল জৈব যৌগ যদি থাকে, তাহলে খেয়াল করে দেখো একটা হচ্ছে পচনশীল আর একটা অপচনশীল, এই সবগুলা জিনিস যখন একসাথে দ্রবীভূত থাকে তখন আমরা তাকে বলি হচ্ছে সিওডি। তাহলে শুধুমাত্র অক্সিজেন দ্রবীভূত থাকলে ডিজলভ অক্সিজেন, যদি জৈব যৌগ থাকে যারা পচনশীল তাহলে তাকে আমরা বলি বিওডি, আর যদি অপচনশীল কিছু থাকে তাহলে আমরা তাকে বলি সিওডি। এটা বেসিক একটা জিনিস ধারণা রাখলে আমার মনে হয় না যে এখান থেকে আসলে ওরকম কোশ্চেন আসবে বলে আমার মনে হচ্ছে না, কারণ খুব ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে এতক্ষণ ধরে পড়াইলাম ওগুলো বেশি ইম্পর্টেন্ট ছিল, এটা তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই ভালো করে প্রিপারেশন নাও, এইচএসসি পরীক্ষাটা ভালোভাবে দাও ইনশাল্লাহ। আচ্ছা, শান্তা বলতেছে যে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড দেয়া বুকে, নট বায়োলজিক্যাল। হ্যাঁ, হয়তোবা তুমি একটা বই পড়ছো দেখে তুমি এটা জানো, কিন্তু আরো দুই একটা বই যখন তুমি পড়বা তখন দেখবা যে এটা অন্যান্য রাইটারের বইতে বায়োলজিক্যালও লেখা আছে। ঠিক আছে, বায়োকেমিক্যালও হয় বায়োলজিক্যালও হয়, দুইটাই আছে বইতে। অন্যান্য রাইটারের বইগুলা খুলবা তাহলে দেখবা বিওডি তে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডও বোঝায়, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডও বোঝায়। আচ্ছা, এগুলা থেকে মোটামুটি এইচএসসি এর জন্য এতটুকুই পড়ো, এর বেশি আসলে দরকার নাই। আর আমাদের তো সময় খুব স্বল্প, এত স্বল্প সময় ইম্পর্টেন্টের বাইরে লেস ইম্পর্টেন্ট পড়ার মতো আসলে সুযোগ খুব কম। ঠিক আছে, তো ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।